99% আর্টিস্টরা এটা নিয়ে খুব মানে কথা বলে বা চর্চা করেন যে হোয়াট ইজ ইউর ওন সাউন্ড, হাউ ডু ইউ মেক ইউর ওন আইডেন্টিটি। কিন্তু এটা তো আমার মনে হয় এটা কোনো কনসিয়াস প্রসেস হতে পারে না। একটা আলাপ শুনে লোকেদের চোখ থেকে জল পড়ছে, ইউ ফিল দ্যাট মিউজিক্যাল হাই। ওটা ওটা কেন? আই ফিল বিকজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক প্রকৃতির সঙ্গে জড়িত। এত বছর ধরে একটা ধারণা ছিল না যে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রোগ্রামে গেলেই আমরা দেখবো ওই মানে সিনিয়র সিটিজেনরা বসে আছে, বা এখন কিন্তু আমরা দেখি মানে মেজরিটি অফ দ্য অডিয়েন্সেস আর অল ইয়াংস্টার্স। তবলাটা তো আমাদের সাবকন্টিনেন্টের একটা একটা কালচারাল আইডেন্টিটি। তুমি যে কোনো গান বাজনা নাচ হোয়াট এভার তুমি বলতে যাও, বাট সেটাতে তবলা ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এটা কিন্তু আমরা বেশ শুনি অনেক সময়, ও সো অ্যান্ড সো ওর মধ্যে লয় নেই। যদি ও ঠিক করে হাঁটতে পারছে তার মানে ওর মধ্যে লয় আছে, যদি ও কথা বলতে পারছে তার মানে ওর মধ্যে সুর আছে। Hello and welcome to Soul Connection Podcast. Welcome to another episode. আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের এপিসোডটা ট্রুলি স্পেশাল। কেন? তার কারণ হলো আমরা সবসময় আপনাদের প্রমিস করি যে আমরা এই চ্যানেলে এমন কিছু কনভারসেশন নিয়ে আসবো যেটা উইল বি ডিফারেন্ট, যেটা উইল বি হার্ট ওয়ার্মিং, যেটা উইল বি অ্যাডিং সাম ভ্যালু টু ইয়োর লাইফ। যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে একটা কনভারসেশন করা যায়, এই নিয়ে আমরা অনেকদিন ধরেই কথা বলছিলাম, কিন্তু সামহাউ উই কুড নট ফাইন্ড মানে পারফেক্ট গেস্ট, কার সঙ্গে কথা বলা যায়। তো সামহাউ একটা ঘটনাচক্রে আমরা পেলাম ঈশান ঘোষকে। ঈশান ঘোষ হলো এই মুহূর্তে ইন্ডিয়ান ক্লাসিক্যাল তবলা সিনে যাদেরকে প্রচণ্ড প্রমিসিং বলে ধরা হয়। তার লেগাসিটা যদি আরেকটু বলি তাহলে আপনাদের বোধহয় বুঝতে সুবিধা হবে। সেটা হলো পণ্ডিত নিখিল ঘোষ। পণ্ডিত নিখিল ঘোষকে বলতে গেলে পদ্মভূষণ পণ্ডিত নিখিল ঘোষের নাতি পণ্ডিত নয়ন ঘোষ, যিনি একজন সিতার এবং তবলার মায়েস্ট্রো, তার ছেলে ঈশান ঘোষ ফারুকাবাদ ঘরানার তবলা প্লেয়ার। এরকম একটা মানুষকে আমাদের পডকাস্টে আমরা পাবো, এটাই সত্যি আমাদের জন্য খুবই সৌভাগ্যপূর্ণ ব্যাপার। কারণ ও বম্বেতে থাকে, বম্বে ছাড়া ইন্ডিয়া ঘুরে বেড়ায়, সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়ায় তবলার পারফরমেন্সের জন্য। আজকে সামহাও কলকাতায়ও একটা প্রোগ্রামের জন্য এসছে। আজকে আমরা সামহাও তাকে পেয়েছি এবং অনেক রকম কনভারসেশন তো এই এপিসোডে এইখানে শোনেন, ফিল্ম ইন্ডাস্ট্রির লোক সম্পর্কে, তাদের ক্রাফট সম্পর্কে, তাদের আইডিয়া সম্পর্কে একটা সম্পূর্ণ ডিফারেন্ট কনভারসেশন আজকে তৈরি করতে পেরেছি আমরা উইথ হিজ ট্রিমেন্ডাসলি বিউটিফুল তবলা, যেটা ও আমাদের জন্য বাজিয়েছে এখানে। এবং সেটা অবভিয়াসলি উইল বি মানে কি বলবো, একটা দুর্দান্ত জিনিস হবে আপনাদের কানের জন্য। এবং যা কথা শুনেছি এই মুহূর্তে একজন এত প্রমিসিং তবলা প্লেয়ারের কাছ থেকে অ্যাবাউট ক্লাসিক্যাল মিউজিক, অ্যাবাউট তবলা, অ্যাবাউট তাল, টেকনিক্যালিটিস অফ তবলা, তালের বিষয়ে ঠিক কীভাবে তাল কতটা ম্যাটার করে, অনেক কিছু। তো বেশি কিছু এখানে বলছি না, লেটস গো টু দ্য এপিসোড। আর আজকে সত্যিই বলছি, সিট ব্যাক, রিল্যাক্স and enjoy this podcast. সো আজকে আমাদের সঙ্গে আছে ঈশান ঘোষ। আমরা যেরকম এই পডকাস্টে বিভিন্ন রকম গেস্ট আনার চেষ্টা করি, আপনারাও বারবার বলেন যে বিভিন্ন রকমের গেস্ট আনার, তো ঈশান ঘোষ এই মুহূর্তে এমন একজন গেস্ট আমার জন্য, যার সঙ্গে উই ক্যান হ্যাভ একটা এমন কনভারসেশন যেটা খুব বেশি জেনারেল পডকাস্টে আমরা খুব বেশি দেখতে পাই না, বা এই ধরনের কনভারসেশন করার জন্য যেই ইন্টারেস্টটা সেটা আমার মধ্যে অলরেডি ছিল। ঈশানের সঙ্গে একটা কানেকশন তৈরি হলো, আমার মনে হলো যে উই নিড টু ডু দিস কনভারসেশন। ওয়েলকাম ঈশান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দাদা। আই এম সো হ্যাপি টু বি হিয়ার। আমি বেশ কয়েক মাস ধরে, খুব বেশিক্ষণ বলতে পারি না, কিন্তু বেশ কয়েক মাস ধরে আমি এই তোমার পডকাস্ট সিরিজটা আমি ফলো করছি। থ্যাংক ইউ। বেশ কয়েকটা ইন্টারভিউজ দেখলাম, তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, সো হ্যাপি টু বি হিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, এমনি কেমন আছো বলো? আমি আছি ভালো। এখন একটু কলকাতায় বাজনা ছিল, মানে আছে এখন, আগামীকাল আছে বলে এলাম। তো একটু সোকিং ইন দ্য স্লাইটলি বেটার ওয়েদার অফ কলকাতা অ্যাজ কম্পেয়ার টু বম্বে এখন মানে যাচ্ছে তাই গরম, তো একটু ওটা দিয়ে বাঁচার জন্য এখানে চলে এলাম। আচ্ছা, তো বেশ। ওই আর কি। ঈশান, তোমার বড় হওয়ার মধ্যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক তো মানে
মানে তুমি কি বলবো, সেই অর্থে তো ইউ আর বর্ন ইন দ্য অ্যাটমসফিয়ার অফ মিউজিক। এবার তোমার জন্য মিউজিকটা তো আলাদা করে তোমার শেখার প্ল্যান করতে হয়নি, তুমি তো মানে অলরেডি ইট ওয়াজ দেয়ার। তো তোমার বড় হওয়াতে, মানে তোমার বড় হওয়াটা সম্পর্কে একটু জানতে চাই, মানে হাউ মিউজিক, কিভাবে তোমার মধ্যে মিউজিকটা ঢুকলো, এবং তুমি মিউজিকটা কবে থেকে প্রথমবার বুঝলে যে আচ্ছা মিউজিক করতে হবে আমাকে, বা মিউজিকটা আমি করছি, এটা কবে বুঝলে? এই পুরো একটুখানি মানে ওই ছোটবেলা থেকে একটু বড় হওয়ার কথাটা যদি একটু শুনি প্রথমে। মানে বলতে গেলে ওরকম কোনো একটা পার্টিকুলার স্টেজ বলা আমার জন্য খুব মুশকিল এই পয়েন্টে, কারণ আমার মনে হয় না ওরকম কোনো পয়েন্ট এসেছিলো যে এই সময় গিয়ে আমি কনসিয়াসলি ওরকম একটা মানে ডিসিশন নিয়েছিলাম বা সেটা বোধ করেছিলাম যে এটা এই গান বাজনার মধ্যে যাবো বা সঙ্গীত। বাট কয়েকটা গল্প আছে যেগুলো আমার মা বাবার কাছে আমি শুনেছি, যেগুলো হয়েছে মানে অফকোর্স আমার লেগাসির কথা তো ওটা বলতে গেলে একটা ইন্টারভিউ আলাদা করে একটা লাগবে পডকাস্ট, কিন্তু হ্যাঁ, বাট উইল কাম টু দ্যাট। বেসিক্যালি কয়েকটা গল্প খুব ইন্টারেস্টিং যেটা আমাকে সবসময় বলে বাবা, হচ্ছে আমার একদম যে মানে ইনফেন্সি, একদম মানে যেগুলো শিশুবেলার যে কয়েকটা রকম ঘটনা হয়েছিল। ওয়ান অফ দ্যাম ওয়াজ আই থিঙ্ক দ্য আর্লিয়েস্ট ওয়াজ আমার 6 মাস না 8 মাস বয়স ছিল তখন। অফকোর্স বাড়িতে গান বাজনা তো, বাবার গান বাজনা তো কনস্ট্যান্টলি ছিল। বাবা ওয়াজ, আইল কাম টু দ্যাট লেটার, ওটা একটা আলাদা চ্যাপ্টার। কিন্তু ওই গান বাজনা ছাড়া মানে কনস্ট্যান্ট রেকর্ড চালানো হতো, যেটা মানে আজ অবধি ওটা একটা আমার মানে ইটস ওয়ান অফ মাই, মানে আমার সব থেকে বেশি সময় ওটাতেই চলে যায় মানে গান বাজনা শোনাতে, রাদার দ্যান এনিথিং এলস। তো মানে প্রচুর রেকর্ডিং হতো, অল দি আইকনিক মানে লেজেন্ডস যারা ক্লাসিক্যাল মিউজিকের সবাই রেকর্ডিং চালানো হতো। তো একদিন উস্তাদ আমির খাঁ সাহেবের রেকর্ডিং বাড়িতে রাত্রিবেলা চালানো হচ্ছে খাওয়া দাওয়ার পরে, তখন আমার 8 মাস বয়স। তো বাবা আমাকে কোলে নিয়ে এমনি বাড়িতে হাঁটাচলা করছেন, তখন আমির খাঁ সাহেবের বিলম্বিত খেয়াল, যেটা মানে একদমই স্লো টেম্পো যেটা চলছে ঝুমরাতে। এবার বিলম্বিত খেয়াল মানে যারা জানেন না, ওটা লয়টা হবে মানে 1 2 এই একটা লয় চলবে। এবার সেইটাতে নাকি প্রত্যেকবার যখন উনি শ্রমে আসছিলেন, আমার নাকি মাথাটা এরকম করে আমি আই উড নড এভরি টাইম অন সাম। তো ওটা যখন প্রথমবার হলো তখন বাবা লক্ষ্য করেনি, আমার মা বলেছে এটা দেখেছো, মানে বলছে ওই শ্রমে মাথাটা এরকম করে নট করছে। বলে না হতেই পারে না, মানে নট পসিবল, 8 মাসের বাচ্চা। তো আবার ওটাকে যখন রিমাইন্ড করে আবার যখন ক্যাসেটটা চালিয়েছি, আবার ঠিক ওই পয়েন্টে আমি ওটা নট করেছি। তো তখন বাবা বলে দ্যাট ওয়াজ দ্য, মানে সে প্রথম একটা সাইন বাবা দেখলো যে মানে জাস্ট বেসিক সেন্স অফ টাইমিংটা। তারপর যখন আমার 2 বছর বয়স, আসলে এটা আরেকটা ইন্টারেস্টিং, আমার কয়েকদিন আগে আমার জন্মদিন ছিল, তখন একটা সারপ্রাইজ ভিডিও আমার বোন বার করে দিয়েছে। দ্যাটস আ ভিডিও অফ যখন আমার 2 বছর বয়স, তখন প্রায় 35 থেকে 40টা রাগ নাকি আমি চিনতে পেরেছি, মানে ওটা ভিডিওতে আছে ওটা। তো মানে বাবা এক একটা লাইন গিয়ে শোনাচ্ছে, আর আমি মানে সে যা ভাঙা কথা বলতে পারতাম তাতে আমি ওই রাগের নামটা বলছি। তো মানে আই ওয়াজ অলওয়েজ ইনটু ইট, কারণ মানে আমার আর্লিয়েস্ট মেমোরি আমার মনে নেই মানে কবে যে প্রোগ্রাম শুনতে গেছি বা গান বাজনা ওরকম শোনা তো বাড়িতে ওটা ছিল, ইট ওয়াজ লাইক ইন দি এয়ার। মানে আমাকে বাবা যখনই মানে লোকে সারপ্রাইজড হয়ে যায় যে মানে এত কম বয়সে কী করে করেছে, তো বাবা বলে যে একটা মানে গাইয়ে বাজিয়ে বাড়িতে যদি মানে বাচ্চার যখন মানে কিড ইজ বর্ন, ইটস লাইক ফিশ টেকিং টু ওয়াটার টু মিউজিক, ইটস নাথিং আনন্যাচারাল। তো যদি ওটা না হয় তাহলে দের ইজ সামথিং টু বি সারপ্রাইজড অ্যাবাউট। তো ওরকম একটা কেস হয়েছে। তারপর যখন আমার 2.5 বছর বয়স, তখন আমি প্রথম একটা তবলা সোলো বাজিয়েছি, একটা মানে আবার খুব বেশি না, 10-15 মিনিট মতন। ওইটা আরেকটা, দ্যাটস আনাদার স্টোরি। কিন্তু যাই হোক, তো তখন থেকে নিয়ে তারপর আই ওয়াজ অলওয়েজ ইন টু দ্যাট জার্নি। তো কোনো দিনই ওরকম একটা হয়নি আমি মানে মেবি তবলা ওয়াজ লাইক মাই টয় বলতে গেলে অ্যাজ এ চাইল্ড, মানে অল আই কুড থিঙ্ক অফ। আর যা আমার মনে আছে, মানে আমি মানে মাই দ্য আওয়ার্স দ্যাট আই ওয়াজ অওয়েক বলতে গেলে আমি মানে তবলার সঙ্গেই কাটাতাম, বাজাতাম যতটুকু পারতাম বাজাতাম। আর বাবার কাছে শিখে আসলে শেখাটা মানে ওরকম বলতে গেলে ইট ওয়াজ সো ন্যাচারাল যে বাবাকে দেখে দেখে, আর বাবার ভিডিওস দেখা ছিল আমার একটা অবসেশন। মানে বাবার যে বাজনার ভিডিওস আসতো, বা তখন তো দেয়ার ওয়াজ নো ইউটিউব আর এনিথিং, মানে সে মানে তখন আমি লিটারালি ওটা শিখেছি জাস্ট টু সি VHS টেপটা বার করে কীরকম করে লাগিয়ে ওটা দেখা, মানে সে মানে রিপিট মানে লুপ মোড়ে ওটাকে আমি দেখে দেখে। তো রেপার্টোয়ারগুলো আমার মোটামুটি 2.5-3 বছর বয়স অবধি মানে আমার জানা ছিল, আচ্ছা, টু সাম গ্রেট এক্সটেন্ট। তারপর আস্তে আস্তে করে অফকোর্স ওটা তো একটা প্রসেস, হ্যাঁ। কিন্তু বাট দিস ওয়াজ বেসিক্যালি দ্য স্টার্ট। তারপরে
মানে আবার অনেক সময় when you are born into a musician's family, তো মানে বিভিন্ন আলাদা আলাদা ধরনের সিচুয়েশন হতে পারে, মানে কখনো হতে পারে when you are actually told to practice, মানে বলা হবে যে তোমার এত ঘন্টা রেয়াজ করতে হবে, না হলে খাওয়া পাবে না, এরকম অনেকগুলো ইন্টিমিডেটিং সিচুয়েশন থাকে, ডিসিপ্লিন। কিন্তু আমার কিন্তু কোনোদিন ওটা হয়নি, মানে কোনোদিন বাবা করেননি বা করতে হয়নি বাবার, ওটা আমি জানি না, কিন্তু আই ওয়াজ অলওয়েজ প্লেইং তবলা বেসিক্যালি। তো আমাকে লিটারালি মানে ওখান থেকে তুলে ধরতে হতো, মানে টু নট টু ডু দ্যাট। তো দ্যাট ওয়াজ বেসিক্যালি ইট। তারপর 7 বছর বয়স থেকে তারপর আমি মানে আরও রেগুলারলি পারফর্ম করতে আরম্ভ করি বাবার সঙ্গে। অফকোর্স ওটাকে আমি ঠিক খুব একটা পারফর্ম বলতে পারবো না, ইটস আ লার্নিং এক্সপিরিয়েন্স। মানে তখন আমাকে বাবা স্টেজ এক্সপোজার আর কীরকম করে এনে লিমিটেড ওয়ে একটু একটু করে ইন্ডিয়াতে অ্যাব্রডে অনেক জায়গায়। তারপর সে তো বেসিক্যালি 7 বছর বয়স থেকে আজ অব্দি যা চলছে ওইটা, বেশ মেনি ডিফারেন্ট থিংস গোয়িং অন টুগেদার। লেটস কাম টু ইউর লেগাসি, কারণ সেটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, এবং ফারুকাবাদ ঘরানা এবং দ্য লেগাসি ইউ ক্যারি, এটা সম্পর্কে একটুখানি শুনি। মানে নিখিল ঘোষ, তারপর নয়ন ঘোষ, তারপর তুমি, তো এই এবং পান্নালাল ঘোষও তোমাদের, তুমি তার নেফিউ, তাই তো? না, পান্নালাল ঘোষ আমার বাবার জেঠু। বাবার জেঠু মানে কি হলো? মানে আই এম হিজ গ্র্যান্ড নেভিউ। হ্যাঁ, রাইট। এবার এই একটা লেগাসি, হ্যাঁ, এটার কি কোনো এক্সট্রা প্রেশার কোথাও ফিল করেছো কোনোদিন? যে ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট দ্য লেগাসি, আর তারপরে আমরা এই নিয়ে কথা বলবো যে এখন তুমি ইউ আর দ্য টর্চ বেয়ারার অফ দ্যাট লেগাসি আর কি, সেটা যদি বাট অবভিয়াসলি ফ্যামিলির। এবার সেটা কোনো সময় প্রেশার মনে হয় কিনা? ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য লেগাসি। হ্যাঁ, মানে লেগাসি সম্বন্ধে আমি আর কি বলবো, মানে বেশিরভাগ তো সবাই জানেন, কিন্তু মানে একে তো আমার মনে হয় এটা একটা বিশাল ভাগ্যের একটা ব্যাপার, মানে আই কান্ট ইভেন পুট ইট ইন ওয়ার্ডস। মানে আর যেটা মানে এটা যতদিন যাচ্ছে ততদিন তত আমি আরও বেশি রিয়েলাইজ করছি এটাকে, যে হাউ ফরচুনেট আই এম। কারণ ছোটোবেলায় তো আর এগুলো জিনিস ইউ ডোন্ট নো, কিন্তু অফকোর্স মানে পান্নালাল ঘোষ হু ওয়াজ মাই মানে আমার বাবার জেঠু, জ্যাঠামশাই, যিনি আমাদের হিন্দুস্তানি নর্থ ইন্ডিয়ান বাঁশি, যেটা মানে বাঁশুরি যেটা আমরা বলি, ইট ওয়াজ হিজ ইনভেনশন। আর উনি ওটাকে উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে ওটাকে ইন্ট্রোডিউস করেছেন আর পুরোপুরি, অ্যান্ড উইদিন ওনার লাইফ স্প্যান খুব শর্ট ছিল বেসিক্যালি, এই জাস্ট লিভড 48 ইয়ার্স। তো তার মধ্যে দ্য লাস্ট 20 years অফ হিজ লাইফ ওয়াজ দ্যাট হি ডেডিকেটেড টু দ্য ফ্লুট। তো এটা একটা অ্যানালিসিস হয়েছে এটাকে নিয়ে, ওয়েস্টার্ন ফ্লুটিস্টদের আর ইন্ডিয়ান ফ্লুটিস্টদের মধ্যে। তো ওয়েস্টার্ন ফ্লুটিস্টরা ফাইনালি বললো যে হোয়াট পান্নালাল ঘোষজি contributed and did to the Indian flute in 20 years is equivalent to what was done in Western flute for over 250 years. তো সে 250 বছরের কাজ উনি যেটা 20 বছর করে দেখেছেন, তো ইটস সামথিং ফেনোমেনাল, মানে সুপার ন্যাচারাল ব্যাপার যেটা উনি করেছেন। অ্যান্ড দেন অফকোর্স আমার দাদু, ওনার ছোটো ভাই পদ্মভূষণ পণ্ডিত নিখিল ঘোষ, আমার তো ওদেরকে দেখার সুযোগ হয়নি, কিন্তু এত শুনেছি, মানে এত ডিটেলে বাবার কাছে এক একটা জিনিস শুনেছি, ইটস অলমোস্ট লাইক মানে আই স হিম ফর এ গুড ফিউ ইয়ার্স, এরকম একটা ফিলিং এখনও। তো মানে আর আমার দাদুর কথা, অফকোর্স হি ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তবলা মাস্টার্স, কিন্তু তাছাড়া ওনার এতগুলো দিক ছিল, খুব ভালো গাইয়েছিলেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক ডিরেক্টরস অফ হিজ টাইম। মানে আর বিশেষ করে মানে ওইটা বাংলা ইন্ডাস্ট্রিতে লোকে জানবে, কারণ সেই সময় উনি অনেকগুলো এখানে রাগ প্রধান হ্যান ত্যান অনেক কিছু এখানে কাজ করেছিলেন। তখনকার বড় বড় সিঙ্গার্সরা ওনার সুর করা গান এখানে আজ মানে ইভেন আজকে খুব ওইগুলো পপুলার। আমি এক্স্যাক্টলি নাম নিয়ে বলতে পারবো না, আমার বাংলা গানে অতটা আমার ক্যাপাবিলিটি নেই, কিন্তু যাই হোক। প্লাস উনি একটা সঙ্গীত মহাভারতী বলে একটা আমাদের যে ইনস্টিটিউশন আছে মুম্বাইতে, ওইটা উনি এস্টাবলিশ করেন, অ্যান্ড থ্রু দ্যাট উনি মিউজিক এডুকেশনটাকে একটা রেভলিউশনারি একটা উনি কাজ করেছিলেন ইন দোজ ডেজ, তো যেটা আজকেও চলছে। সো এনিওয়েজ দেয়ার আর মেনি ডিফারেন্ট ফ্যাসেটস। তারপর আমার বাবা অফকোর্স আমি আগে বলছিলাম, হি ইজ অলওয়েজ বিন মাই হিরো, কারণ আর নট জাস্ট মি, মেনি আদার পিপল, কিন্তু মানে স্পেশালি আমি মানে সে যখন থেকে আই ক্যান লাইক রিকালেক্ট দেখছি, একে তো মানে তবলা আর সেতার এই দুটো এত ডাইভার্স সাবজেক্ট একসঙ্গে করা ফর মোর দেন মানে 50 বছরের ওপরে হয়ে গেছে উনি করছেন, বাজাচ্ছেন, শেখাচ্ছেন, ওটাকে নিয়ে এত প্রচার করছেন দেশে বিদেশে। তো এই পুরো জিনিসটা ইজ লাইক ইট মোটিভেটস ইউ এভরি সিঙ্গল ডে। তো এই যে এই কথাগুলো যে মানে প্রেশার ফিল করা বা
বা ওটা নিয়ে বকডাউন হয়ে যাওয়া, এটা এইগুলো মানে আমি এখন শুনছি লোকেদের কাছে, মানে এটা আমি কোনোদিন ফিল করিনি, আজকে এখনও করি না, আর মানে হোপফুলি করবো না কোনোদিন। হোপফুলি করবো না। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা দায়িত্ব, মানে ওটা তো দায়িত্ববোধ তো আমি করি, অনেক অনেক সময় ওটা একটা ফিল হয়, কিন্তু আমার মনে হয় ওই দায়িত্বটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করলে তখন ওটা চাপে কনভার্ট হয়ে যেতে পারে, ওই চান্সটা আছে। তো আমি অত দূরে যেতে চাই না, তুমি রেসপন্সিবিলিটিকে এনজয় করতে চাও। এক্স্যাক্টলি। আর আফটার অল তো মানে যেটা রেসপন্সিবিলিটিটা ইজ ফর দ্য মিউজিক, তো গান বাজনা তো মানে আনন্দেরই বিষয়, তো মানে ওটা আনন্দ করে না করলে তাহলে তো পুরো মজাটা একদমই শেষ হয়ে যাবে। তো মানে ইটস জাস্ট আই থিঙ্ক ওই ইটস আ জার্নি অফ লার্নিং, এক্সপ্লোরিং, প্রসেসিং, all that you've done, recapitulating so many different things, তো ওটাকে একসঙ্গে চেষ্টা করছি যতটা কি করা যেতে পারে। তোমার একটা মানে তুমি ইউ আর ওয়ান অফ দ্য, মানে কি বলবো, ওয়ান অফ দ্য ভেরি ইয়াংগেস্ট তবলা প্লেয়ার যাদেরকে মানে রেগুলার ক্লাসিক্যাল ইয়েতে, মানে তোমাকে গুগলে সার্চ করলে দের ইজ এ ওয়ার্ড মায়েস্ট্রো, ঠিক আছে? নো ওয়ে, বাট গুগলে সেটা দেখায়, বাট দ্য পয়েন্ট ইজ ইউ আর এ সেলিব্রেটেড তবলা প্লেয়ার, রাইট? ইন্ডিয়ান ক্লাসিক্যাল সিনে ইউ আর এ সেলিব্রেটেড তবলা প্লেয়ার। এবার এইটা ওয়েন ডিড ইউ রিয়েলাইজ যে পিপল আর রিয়েলি taking your sound very seriously? Maybe I still haven't realized that, but thanks to you saying it. না মানে on a serious note, আমার মানে এই যে তুমি লাস্টে কথাটা বললে your sound, এটা মানে 99% আর্টিস্টরা এটা নিয়ে খুব মানে কথা বলে বা চর্চা করেন, যে হোয়াট ইজ ইউর ওন সাউন্ড, হাউ ডু ইউ মেক ইউর ওন আইডেন্টিটি। কিন্তু এটা তো আমার মনে হয় এটা কোনো কনসিয়াস প্রসেস হতে পারে না, আর যদিও হয় ওটা কতটা সফল হবে পরে গিয়ে ওটা মানে আমার ডাউট আছে, বিকজ ইফ ইউ অ্যাকচুয়ালি কনসিয়াসলি ট্রাই টু মেক সামথিং অফ ইউর ওন, অ্যাটলিস্ট ইন মাই কেস ওটা আমি মানে কোনোদিন করিনি, আর ওটা আমি কনসিয়াসলি ওটা করিনি, এবং তোমার মনে হয় করা যায়ও না, হ্যাঁ মানে বলে আমার মনে হয়। কিন্তু বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে তো মানে ফর দ্য লংগেস্ট টাইম প্রথমে ফর এনি স্টুডেন্ট, মানে আপনি যার কাছে শিখছেন বা ইয়োর আইডল বা হিরো হুএভার ইউ হ্যাভ, ইউ উইল ফলো দ্যাম ফুললি, যেটা আমি আমার বাবার ক্ষেত্রে হচ্ছে। আমি মানে অনেক বছর আমি মানে যা বাবা বাজাতেন বা ইউনো দ্য ওয়ে হিজ হোল থিং, মানে আমি এতটা টু দ্য টি কপি ক্যাট হয়ে গেছিলাম মানে ছোটোবেলায়, যে মানে আমাকে লোকে বলে আমি এত মেমোরাইজ করেছিলাম বাবার বাজনাগুলো, যে কোন জায়গাটায় বাবা হাতুড়ি তুলে মারবে ওটাও আমি, মানে যদিও দরকার না পড়ে, আই উড ডু দ্যাট। তো বাট অফকোর্স ওটা অনেক ছোটোবেলায়। তো তারপরে অ্যাজ ইউ গ্রো ওল্ডার অ্যান্ড ইফ ইউর হার্ট ইজ ইন দ্য রাইট প্লেস অ্যান্ড ইফ ইউর মাইন্ড ইজ ওপেন, মানে যেটা আমার মনে হয় যে মানে বিভিন্ন রকমের অন্য বাজনা, অন্য আরও গুণী লোকেদের বাজনা শোনা, বা অন্য ডিফারেন্ট ফর্মস অফ মিউজিক শোনা, উইচ ইজ অ্যাগেন ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ ওটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি গিয়ে আমাদের নিজের চিন্তাভাবনা বা গান বাজনার মধ্যে ওটা এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, ইফ এভরিথিং ইজ ইন দ্য রাইট প্রপোর্শন, যেটা আমার মনে হয় আমি সাবকনসিয়াসলি ওটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে ইভেনচুয়ালি গিয়ে, কারণ আমি এই যে যা আমি প্রথমে বললাম আমি শুনতাম খুব, এখনও শুনি, অ্যান্ড নট জাস্ট তবলা বা ক্লাসিক্যাল মিউজিক, মানে যা আমি শুনতে পাই ওটা শুনি। সো সামওয়্যার অর দি আদার, অ্যান্ড দেন ইফ ইউ ব্রেক ইট ডাউন, মানে আমি যখন নিজে ব্রেক ডাউন করি কোনো জায়গায় আমি ডাইরেক্ট কানেকশন পেয়ে যাই, যে দিস ইজ সামথিং। সো আই থিঙ্ক অল অফ দ্যাট মেক্স ইউ অ্যাজ অ্যান আর্টিস্ট। অফকোর্স মানে কোর কম্পিটেন্সিটা বা যেটা বলা যায় ইটস লাইক মানে একটা গাছের মতো, তো যে মেন ট্রাঙ্কটা ওটা তো যা আমি আমার বাবার কাছে তালিম পেয়েছি, আমাদের যা ঘরানা স্পেশালিটি বা অল দ্যাট ওটা আছে। আই ওন্ট গেট ইন টু দ্য টেকনিক্যালিটি, কিন্তু ওপরের যে আউটার কাভারিংটা, একটা লেয়ারিং, যে মানে যেটার জন্য লোকেরা বা মানে যদি আমি 100% বাবার মতন বাজাই তাহলে আবার আমাকে শুনবে কেন, বেসিক্যালি, কারণ বাবা তো আছেন, তো মানে বাবাকে ছেড়ে আমাকে কেন লোকে শুনবে, মেবি দিস ইজ ওয়ান অফ দোজ রিজনস, যে ওইটা হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার মনে হয় হচ্ছে, বিশেষ করে মানে একটা তবলা প্লেয়ারের ক্ষেত্রে হচ্ছে যে সঙ্গতের যে একটা এক্সপিরিয়েন্স, কারণ তবলা তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্য প্রাইমারি রোল ইজ অফ অ্যান অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট, একটা কো আর্টিস্টের। তো ওইটাকে যদি সিরিয়াসলি নেওয়া হয় এবং ওইটাকে নিয়ে যদি চিন্তাভাবনা করা হয়, নট জাস্ট অফ হোয়াট ইউ আর গোয়িং টু প্লে অ্যাজ অ্যান অ্যাকম্পানিস্ট, but what is being offered to you by the main performer as in যিনি whoever melodic, সে গাইয়ে বাজিয়ে whoever it is,
তো ওই যে যে মেলোডিক অ্যাসপেক্টটাকে যদি খুব স্ট্রংলি বিল্ড না করা হয় ফর আ তবলা প্লেয়ার, দেন আই থিঙ্ক দ্যাটস আ বিগ লস। ওইটা একটা খুব জরুরি একটা জোন একটা তবলা প্লেয়ারের জন্য জানা। তো আমার মনে হয় থ্যাঙ্কস টু মানে বাড়ির যে পরিবেশ ছিল, আর মানে বাড়িতে যেহেতু মেন আমাদের তালিমটা গানের তালিম, আর অফকোর্স সে তার কারণ বাবা ছিল, তো মানে সবই দিক থেকে মানে খুব একটা হোলসাম একটা আপব্রিঙ্গিং, মিউজিক্যাল আপব্রিঙ্গিং যেটা আমার হয়েছে, ওইটা আমার মনে হয় আমার খুব তাতে একটা লাভ। হ্যাঁ, এবং তুমি তো অনেক মানে সেই অর্থে বড় বড় মানুষের সঙ্গে সঙ্গত করছো এখন বা করে আসছো। এবার এইটা মানে একটা তুমি যেটা বললে ছোটবেলা থেকে অবভিয়াসলি তোমার নিজের মানে একদম যে কপিং ইয়োর ফাদার অ্যান্ড এভরিথিং ওয়াজ দেয়ার, তারপর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে মানে সেটা রিদম ইনস্ট্রুমেন্ট হোক, সেটা মিউজিক হোক বা ওভারঅল, তো তোমার একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হলে তো তবলা মানে ওটা তো অটোমেটিক্যালি তৈরি হয়েছে তোমার বাড়ির পরিবেশ ইত্যাদি ইত্যাদি। ওয়েন ডিড ইউ রিয়েলাইজ দ্য ডেপথ অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক? মানে সেটা তো দেখো, সেটা তো সারা জীবন রিয়েলাইজ করতেই থাকবে, বাট দ্য ফার্স্ট টাইম ছোটবেলা থেকে তো তুমি জাস্ট অভ্যেসের মতো বাজিয়ে গেছো, তারপরে একটা পয়েন্ট তো আসে যেখানে উই রিয়েলাইজ আচ্ছা দিস ইজ মাচ মোর, মানে একটা সাগরের মতো আর কি, এটার মধ্যে জাস্ট একটা জলের বিন্দু দেখতে পেয়েছি। তো এই পয়েন্টটা কি তোমার ডিফাইনিং এরকম কোনো মোমেন্ট মনে আছে, নাকি ইট জাস্ট হ্যাপেন্ড ইন দ্য প্রসেস? আই থিঙ্ক ইট মেজরলি হ্যাপেন্ড ইন দ্য প্রসেস, কিন্তু একটা মোমেন্ট যেটা মানে এখন আমার প্রথমবার মানে এই যে আপনি বলছেন বলে আমি এটা রিকালেক্ট করতে পারছি। আপনি বলবো না তুমি বলি। তো এই যে তুমি বলছো বলে আমি রিকালেক্ট করছি যে আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর যখন আমাকে বাবা নিয়ে গেছে, আমার 7 বছর বয়স, এটা তোমাকে বলছি। তো ফ্রান্সে একটা সকালে একটা বাজনা ছিল, ওর একটা মানে ইট ওয়াজ কাইন্ড অফ আ রিট্রিট আমার মনে আছে, আর বেশ ইন্টিরিয়ারে, মানে জিনিভার থেকে উই হ্যাড টু ড্রাইভ ইনসাইড, এনিওয়েজ। তো উই হ্যাড টু প্লে আ কাপল অফ সেশনস, মানে আমাদের প্রায় 2 না 3টে বাজনা ছিল ইন দ্যাট হোল ফেস্টিভ্যাল, ইন দ্যাট হোল রিট্রিট। তো একটা সকালের স্লট ছিল, তো তাতে আমাকে বাবা বলেছে যে তুই তোর বাজাতে হবে না, বসে শোন শুরু। বললাম মানে আই ডিডন্ট গেট, বাবা সেতার বাজনা ছিল। ঠিক আছে, গেলাম, দেখেছি বাবা সেদিনকে শুধু আলাপ বাজিয়েছে, which is unusual. মানে নর্মালি তো আলাপ ইজ দ্য ফার্স্ট, যারা জানেন না, মানে প্রথম ইন্ট্রোডাক্টরি পার্ট, তারপরে তবলার সঙ্গে গত হয়, অ্যান্ড দেন দ্য হোল থিং। আলাপ ইজ দ্য ভেরি মানে ইন্ট্রোভার্টেড যে পার্টটা, একটা হ্যাঁ, সো ইটস দ্য ভেরি পিসফুল কাম এলিমেন্ট। তো আলাপ বাবা বাজিয়েছে একটা, আমার মনে নেই কোনো একটা সকালের রাগে, থিঙ্ক বিলাসখানি টোরি না কোনো একটা রাগে বাজাচ্ছিল। আর ওখানে যারা মানে ফার্স্ট টাইম লিসনার্স অফ ইন্ডিয়ান মিউজিক, যারা ইউরোপিয়ানস, ওরা আই মিন আ বিগ সেকশন অফ দ্য অডিয়েন্স বাজনা পড়ে না, ওরা মানে আমি দেখছি চোখ দিয়ে জল পড়ছে সবাই, অ্যান্ড দেয়ার ওয়াজ নো অ্যাপ্লজ। মানে বাজনা পড়ে সবাই উঠে একদম পিন ড্রপ সাইলেন্সে ওখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে, আর লোকেদের চোখ থেকে জল পড়ছে। এবার বিফোর দ্যাট আমি লোকেদের মানে অনেক মিউজিশিয়ানদের কাছে, বাবার কাছেও এইগুলো কথা শুনেছিলাম যে এক সময় ওরকম একটা বাজনা হয়েছিল, লোকেরা মানে অডিয়েন্সের লোকে কাঁদছে, এবার ইট ওয়াজ মেইনলি অল মানে মানে ইন্ডিয়ান মানে সেট আপে যেগুলো হয়েছিল। তো এইটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, অ্যান্ড অ্যাট দ্যাট এজ আমি ঠিক ওটা মানেটা বুঝতে পারছিলাম না, কিন্তু বাট দ্যাট স্টেড অন ইন মাই মাইন্ড, যে ওটা মানে কী বোধহয় প্রভাব, কী ইম্প্যাক্ট হচ্ছে। তো ওইটা অ্যাজ মানে যেরকম দিন যাচ্ছে আমি ওটা রিয়েলাইজ করি টু সাম এক্সটেন্ট। আর আরেক দিক থেকে দেখতে গেলে মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আমি একটু অ্যানালিটিক্যাল, একটু মানে আই টেন্ড টু গেট আ লিটল অ্যানালিটিক্যাল when I think of these things, যে কেন মানে এই যে আগেন ফর এক্সাম্পল একটা আলাপ শুনে লোকেদের চোখ থেকে জল পড়ছে, বা ঝালা এমন একটা বাজলো, বা তবলা সোলো এরকম একটা এত এক্সাইটিং এনার্জেটিক হয়েছে যে সে অনেক দিন ওই ইউর অন আ হাই, ইউ ফিল দ্যাট মিউজিক্যাল হাই, ওটা কেন? আই ফিল বিকজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, আমাদের যে উচ্চাঙ্গ সঙ্গীত, ওটা প্রকৃতির সঙ্গে জড়িত, ভেরি ইট হ্যাজ এ ডাইরেক্ট কানেকশন টু নেচার। ইন ভেরি সিম্পল টার্মস, সিম্পল একটা আমি উদাহরণ দিতে গেলে, আমাদের যে রাগ থিওরি, যে টাইম থিওরি, আমাদের যে রাগগুলো দিনের সময় হিসাবে যে আমরা ওগুলোকে বাজাই, পরিবেশন করি, বা সিজনস হিসাবে যে ওটাকে করা হয়, তো মানে ইট হ্যাজ আ কানেকশন উইথ নেচার, অ্যান্ড ইটস বিন ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর মানে এতগুলো হাজার বছর ধরে মানে ওটাকে করা হয়েছে, অ্যান্ড ইটস মানে কি বলে, ইট স্টুড দ্য টেস্ট অফ টাইম। একদম।
তো তাই জন্যে ওটা অ্যান্ড তো তাই উইথ কমপ্লিট সিনসিয়ারিটি কমপ্লিট অনেস্টি দিয়ে যদি ওটাকে ওরকমভাবে পরিবেশন করা হয়, বিকজ আলটিমেটলি ইট ইজ অ্যান ইনওয়ার্ড জার্নি, ইউ কান্ট হেল্প ইট। এই দিস কাইন্ড অফ মিউজিক ইট টেক্স ইউ, ইট এলিভেটস ইউ, রাইট। তো ওইটার ওই প্রভাবটা হয় লোকেদের উপরে। সো ইট হ্যাজ আ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন ইউ ইফ দ্য মানে যে পারফর্ম করছে, দ্য পারফর্মার আর শ্রোতা বোথ আর if they are in the right frame of mind and in that state to absorb, তখন ওটা একটা আলাদা ধরনের ইম্প্যাক্ট হয়। সো দ্যাট বেসিক্যালি মানে ওইটা প্রমাণ করে যে মানে কি ডেপথ এই মিউজিকটা। অ্যান্ড অফকোর্স মানে এত বড় বড় শিল্পী হয়েছে, গুণী লোকেরা হয়েছেন, মানে মানে জিনাদের আজকে আমরা রেকর্ডিং শুনেও মানে উই গো টু আ হোল ডিফারেন্ট একটা লেভেলে আমরা চলে যাই, একটা ট্রান্স হয়ে যায়। তো আই থিঙ্ক ইটস অ্যাবাউট মানে এটা আমাকে একটা আরেকটা পয়েন্টে আমাকে নিয়ে যায়, যে ইটস অ্যাবাউট হাউ ইউ আর ইয়োর সেলফ অ্যাজ এ হিউম্যান বিং। ইন্ট্রোস্পেকশনটা এক্স্যাক্টলি, এটা ইন্ট্রোস্পেকশন। কারণ আলটিমেটলি তো গান বাজনা বা যে কোনো আর্টসের ক্ষেত্রে মানে ইটস বেসিক্যালি আ রিফ্লেকশন অফ হোয়াট ইউ আর ইনসাইড অফ ইউ, তাই না? তো আই থিঙ্ক ইটস বেসিক্যালি দ্যাট, মানে যদি সেই সময়টা সেই মোমেন্টটা যদি তুমি অতটা সেভার করে ওটাকে তুমি প্রেজেন্ট করছো বা বাজাচ্ছো, বা you may even forget about the audience at some point, you know, and when you feel that connection, এটা আমি খুব ডিপ কথা বলছি, কিন্তু ইটস লাইক এটা সবসময় তো হয় না, ইটস লাইক ওয়ান্স ইন আ 1000 টাইমস এগুলো হবে। বাট ক্লাসিক্যাল মিউজিশিয়ানস দোজ মানে হু আর ইন দ্য রাইট ফ্রেম অফ মাইন্ড, দে ওয়েট ফর দোজ মোমেন্টস, আর এই মোমেন্টটা এমন ওটাকে কিন্তু খুব একটা ডিসক্রাইব করা যায় না। ঠিক ঠিক। সো ইটস লাইক অনেক সময় হয় না, অনেক সময় কখনো একদিন রেয়াজ করতে করতে একটা হয়ে গেল, ইটস লাইক আ স্প্লিট সেকেন্ড, একটা এসে চলে গেল, ইউ ফিল দ্যাট সামথিং ইজ not natural there. Right. তো I think এইগুলো ব্যাপার, it's nothing to do with the artist, কারণ মানে আমরা তো as মানে শিল্পী হিসাবে আমরা তো একটা মাধ্যম শুধু to for that divine connection to actually take that music forward in some small way. আমার মনে হয় যেটা তুমি বললে এটা আসলে তো বোধহয় হ্যাঁ, এটা সত্যি যে প্রত্যেকটা ক্লাসিক্যাল মিউজিক শ্রোতাও, মানে আমি তো একজন শ্রোতাও, তা আমিও যখন একটা কোনো ক্লাসিক্যাল পিস, কোনো আলাপ, কোনো যা কিছু শুনি, আই অলসো ওয়েট ফর দ্যাট মোমেন্ট অ্যাজ এ শ্রোতা। আমার মনে হয় সেটাও আছে, যারা একটু সিনসিয়ার শ্রোতা তারা বোধহয় ওই মোমেন্টটা আজকে কিছু একটা এরকম হতে পারে। আমি কিন্তু প্রত্যেকটা পারফরমেন্সে আই গো উইথ দ্যাট এক্সপেকটেশন যে আজকে এমন কিছু একটা হতে পারে যেখানে আমার আই ফিল দ্যাট কানেকশন। কারণ আমার নিজের পার্সোনালি আমি গান গাইতে পারি না, দ্যাটস এ ভেরি মানে আমার খুব দুঃখের বিষয়, আমার শেখাও হয়নি। কিন্তু যে ডিভাইন ইন্টারভেনশনের কথা বললে, যে একটা ডিভাইন কানেকশন, কারেক্ট। তোমার এখন যা এজ, আজকে তোমার এজে তুমি ক্লাসিক্যাল মিউজিককে পারসিউ করছো উইথ দিস কাইন্ড অফ ডেপথ, থিঙ্কিং অফ দ্যাট ডেপথ, কারণ এটাই আলটিমেট গোল একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ানের। এই জেনারেশনের যারা এই মুহূর্তে ইন্ডিয়ান ক্লাসিক্যাল কে ক্যারি ফরওয়ার্ড করার জন্য তোমার জেনারেশনের যে আরও মানুষজন আছে, তাদের মধ্যে খুব বেশি মানুষকে আমরা দেখতে পাই না যে যারা খুব সিরিয়াসলি এটাকে ফরওয়ার্ড করছে, বা খুব বেশি ইয়াং জেনারেশনের লোক নেই যারা ক্লাসিক্যাল মিউজিকের প্রতি অতটা অ্যাটেনশন দিচ্ছে। সো হাউ ডু ইউ গেট দ্যাট এনার্জি টু কি বলবো, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য? কারণ এখন তো কমার্শিয়াল মিউজিক আছে, ফিল্ম মিউজিক আছে, তুমি ফিল্মের জন্য বাজানোটা ইজ ডিফারেন্ট, বাট তুমি বেসিক্যালি তুমি আসলে একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান। একদমই। এই যে অরিজিনাল ক্লাসিক্যাল মিউজিককে ক্যারি ফরওয়ার্ড করার জন্য যে এনার্জিটা দরকার, সেটা হাউ ডু ইউ পারসিভ দ্যাট এনার্জি? সেটা কি আলাদা করে কিছু ভেবেছো কোনোদিন? ওয়াই ডু আই ডু দিস? না, এইটা মানে আমার পার্সোনালি আমার ক্ষেত্রে ওই স্ট্রেংথটা বলতে গেলে আই থিঙ্ক ইটস অ্যাবাউট অ্যাগেন গোয়িং ব্যাক টু দ্য পাস্ট। মানে যা আমি এতগুলো মানে মোটিভেটিং মানে অফ আনাদার লেভেল, এত ইন্সপিরেশনাল একটা আমি কথা শুনেছি লোকেদের কাছে, বড় বড় শিল্পীদের কাছে, যে মানে কীরমভাবে ওরা সাধনা করেছেন, কীরমভাবে তপস্যা করেছেন, কী লেভেলে স্ট্রাগল করেছেন টু জাস্ট কিপ দিস মিউজিক অ্যালাইভ অ্যান্ড টু মেক দেয়ার মার্ক অলসো অ্যাট দ্য সেম টাইম। তো মানে আই থিঙ্ক দ্যাট ইটসেলফ ওটা আমাদের জন্য একটা বিশাল কি বলে একটা লাইক আ পেপ আপ, লাইক আ বিগ মোটিভেশন অ্যাগেন, যে এটাকে মানে আমরা তো আর কতটা করতে পারবো ওটা তো মানে সবার ইটস রিলেটিভ, ডিপেন্ডস অন মানে কার কতটা ক্ষমতা আর কার কতটা
ইচ্ছে বেসিক্যালি ওটাকে নিয়ে করা, কিন্তু না, বাট আমি বলবো ইটস নট দ্যাট ব্যাড আ সিন, কারণ আমাদের জেনারেশনে প্রচুর ইন্টারেস্ট আছে ফর ক্লাসিক্যাল মিউজিক। হ্যাঁ, মানে যেখানে আমি গিয়ে বাজনা বাজাই বা লোকেদের সঙ্গে ইন্টারাক্ট করি, বিশেষ করে ইয়াং জেনারেশনের সঙ্গে, আমাদের যারা বন্ধু বান্ধব আমাদের বয়সী, আর আমার মনে হয় এটা একটা বিশাল রোল প্লে করছে অলসো অফ সোশ্যাল মিডিয়া। আচ্ছা, কারণ সোশ্যাল মিডিয়াতে মানে যে এক্সপোজারটা, অফকোর্স মানে ভালো দিক খারাপ মন্দ দিক তো মানে ইজ দেয়ার ফর এনি ফ্যাক্টর, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপারটা হলো যে অন দ্য গুড সাইড যে এত ইজিলি যে আমরা এক্সপোজার পাচ্ছি এবং আমরা লোকেদেরকে খুঁজে খুঁজে দেখতেও পাচ্ছি, ইউনো, মানে অফকোর্স মানে সাপোজ ফর এক্সাম্পল আমি বম্বেতে থাকি, সো ইটস মানে বড় শহর, ওখানে মানে উই হ্যাভ অপরচুনিটিস, নট এভরিবডি, বাট হ্যাঁ মানে ইট ইজ রিলেটিভলি ইজি। কিন্তু থ্যাঙ্কস টু ইনস্টাগ্রাম, মানে কেউ একজন ইন্টেরিয়ার জায়গায় বসে যদি কেউ খুব ভালো কেউ বাজাচ্ছে বা গান করছে বা মিউজিক প্রডিউস করছে বা হোয়াট এভার, সো উই ক্যান জাস্ট অ্যাক্সেস দ্যাম রাইট অ্যাওয়ে। তো in some way it's become like an even ground thanks to social media, which also has its flip side আমার মনে হয়। কিন্তু এই যে থ্যাঙ্কস টু দিস এক্সপোজার বেসিক্যালি খুব সিম্পল দিক থেকে দেখতে গেলে আমাদের যে অডিয়েন্স রেঞ্জ, যে এজ রেঞ্জ বলতে গেলে অনেক বেড়ে গেছে গত 8-10 বছরের মধ্যে, মানে আমার মনে হয়। কারণ একটা রেগুলার ক্লাসিক্যাল মিউজিক কনসার্টে গেলে যে আমাদের এত বছর ধরে একটা ধারণা ছিল না যে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রোগ্রামে গেলেই আমরা দেখবো ওই মানে সিনিয়র সিটিজেনরা বসে আছে বা বয়স্ক লোকজন যারা, অফকোর্স মানে ওটা বোধহয় ইট ইজ অলসো পার্টলি ট্রু যে মানে ওই এই গান বাজনাটাকে বোঝার জন্য ইউ নিড দ্যাট লেভেল অফ ম্যাচুরিটি বা অতটা বয়স এর পরে লোকে বুঝতে পারে। কিন্তু এখন কিন্তু আমরা দেখি মানে মেজরিটি অফ দ্য অডিয়েন্সেস আর অল ইয়াংস্টার্স যারা দেখছি। মানে তুমি বলছো অ্যাকচুয়ালি দে আর গেটিং ইন্টারেস্টেড ইন ভেরি মাচ, and they want to know more, they want to learn। এবার কে কত দূর যাবে ওটা তো আমরা বলতে পারবো না, কিন্তু ওটা একটা ইটস আ ভেরি গুড সাইন আমার মনে হয়। আরেকটা ওটা কারণ হতে পারে যে দেয়ার আর অ্যামেজিং ইয়াঙ্গার মিউজিশিয়ানস, মানে আমাদের জেনারেশনে খুব ভালো হাই স্ট্যান্ডার্ড যারা মিউজিক পরিবেশন করছে ওরকম অনেকজন আছেন মিউজিশিয়ানস যারা খুব ভালো বাজাচ্ছে গাইছে চতুর্দিকে। তো আই থিঙ্ক ইটস অল again it's also a cycle, যে আমরা বলি যে 20 বছর আগে বা 30 বছর আগে মানে লোকজন were maybe more interested in classical music or in the the traditional culture arts, এখন কেন হচ্ছে না, মানে হচ্ছে না ওটা আমরা বলতে পারবো না। I think it depends also on the area, the pockets, কোন জায়গায় খুবই স্ট্রং আছে, কোন জায়গায় অতটা নেই, কিন্তু একটা জেনারেল দিক থেকে দেখতে গেলে people are aware about classical music আজকে দিনে গিয়ে। অলসো মানে এখন অফ লেট আমরা অনেকগুলো সিনেমা দেখছি বা বই দেখছি which are somewhat directly or indirectly they are based on our classical traditions। ঠিক সেটা হচ্ছে, এর মধ্যে অনেকগুলো এক্স্যাক্টলি অনেকগুলো হচ্ছে। তো লোকেরা জানে, মানে আমি পার্সোনালি বলতে পারি আমার যারা স্কুল কলেজের বন্ধু, যখন আমি স্কুলে ছিলাম তখন ওরা they would in a way also look down upon it, তুমি তবলা বাজাও, আচ্ছা তুমি তবলা বাজাতে, ওরকম তবলা মতলব ড্রামস ওয়ামস বাজাও यार कुछ करो, ওটা ছিল হ্যাঁ ইউ হ্যাভ টু বি কুল, ওটা একটা ব্যাপার ছিল। সবই করেছি আমি, কিন্তু অ্যান্ড মানে আমার ওই গ্রোয়িং আপ ইয়ার্সটা মানে ইট ওয়াজ লাইক টু ডুয়েল লাইভস দ্যাট আই লেড। কারণ একটা যখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি তখন এই পুরো সেট আপটা বাড়িতে গিয়ে মানে একদম পুরো ট্র্যাডিশনাল একটা পুরো সংস্কার পুরো ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, তো এখন দোজ সেম পিপল ওরা কিন্তু মানে এরা অন্য চোখে দেখছে পুরো জিনিসটাকে। হ্যাঁ, মানে ভীষণ ভ্যালিউ করছে, টিকিট কেটে প্রোগ্রামে শুনতে আসছে, উইচ ইজ আ বিগ সাইন। তো আমার মনে হয় ওই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আর ইভেন জেনারেল যে একটা অ্যাওয়ারনেসটা অনেকটা বেড়েছে। আচ্ছা, কিন্তু একটা জিনিস ধরো আমি বেঙ্গলের কথা যতটুকু বলতে পারি, যে একটা জিনিস বেঙ্গলে এক সময় ছিল, যে সময় ধরো পাড়ায় তবলার টিচাররা বাড়িতে এসে তবলা শেখাতো, এবং তবলার একটা স্কুল মানে গানের স্কুল থাকতো অনেক। এই ব্যাপারটা আমাদের মানে বাংলা কালচারে অনেক বাঙালির মানে কি বলবো, ছোট থেকে বড় হতে এই বিষয়গুলো খুব ছিল। আমার ছোটবেলাতেও ছিল, আমিও চেষ্টা করেছিলাম শিখে উঠতে পারিনি পুরোটা, সেটা আমারই দোষ। কিন্তু অনেকেই আছে যারা শিখেছে, এবং অনেকেই আছে যারা শিখে অনেকটা কিছুটা শিখেছে, অতটা সিরিয়াসলি না হলেও শিখেছে, ইট ওয়াজ স্টিল দেয়ার। কিন্তু আজকের দিনে তবলা স্পেসিফিক্যালি, তোমার সঙ্গে যদি তবলা স্পেসিফিক কথা বলতে চাই, লোকে কি এখন অবধি তবলাটাকে, যেহেতু এটা মেজরলি একটা অ্যাকম্পানি ইনস্ট্রুমেন্ট, সেটাকে কি অত সিরিয়াসলি নিচ্ছে আগের মতো? দ্যাটস আ নাইস কোয়েশ্চেন।
দেখো মানে প্রথমত আরম্ভ করতে গেলে আমার বলতে হবে যে তবলাটা তো আমাদের সাবকন্টিনেন্টের একটা কি বলা যায়, একটা আইডেন্টিটি, একটা কালচারাল আইডেন্টিটি। মানে কারণ ওটা মানে তুমি যে কোনো গান বাজনা নাচ হোয়াট এভার তুমি বলতে যাও, সেটাতে তবলা ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। একদম। আর এখন নট অনলি ইন দ্য সাবকন্টিনেন্ট, ওয়ার্ল্ড মিউজিক সিনে তবলা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে পৌঁছেছে। একদম। কারণ কারণ ইটস নট জাস্ট আ পারকাশন ইনস্ট্রুমেন্ট, এটা আমি বলতে চাই। আমার দাদু এই কথা অলওয়েজ বলতেন, তবলা ইজ দ্য অনলি রিদম ইনস্ট্রুমেন্ট দ্যাট ক্যান গো বিয়ন্ড পারকাশন অ্যান্ড মেক মিউজিক। তো এটার যে তবলার যে স্কোপ, ভার্সিটালিটি, অ্যাডাপ্টেবিলিটি, এটার জন্য তবলা অ্যাজ অ্যান আর্ট এত রিফাইন্ড হয়েছে ওভার দ্য লাস্ট, মানে অফকোর্স মানে এটা আসলে কম্পেয়ার টু আওয়ার মিউজিক, তবলাটা কিন্তু অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ নট দ্যাট ওল্ড। আমাদের গান বাজনাটা তো ওই যে তুমি শাস্ত্রের মধ্যে যাও অ্যান্ড অল দ্যাট গো 5,000 বছর আগে। একদম। তবলাটা তো হার্ডলি 300-350 বছর হয়েছে সিন্স উই নো অফ ইট, ওকে। কিন্তু তার মধ্যে এতটা প্রোগ্রেস হয়েছে, এত রিফাইন, এত ইভলভ হয়ে একটা ইটস বিকাম আ কমপ্লিট আর্ট ফর্ম, যে হ্যাঁ অফকোর্স ওটা ইটস স্টিল প্রাইমারিলি অ্যান অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল যেটা তবলা প্লে করে। কিন্তু তাছাড়াও তবলাটাকে কিন্তু মিস করা যায় না, মানে ইটস অলওয়েজ দেয়ার, মানে ইউনো ইনসাইড ইন দ্য হোল what do you say, in that whole the cultural zone, তবলাটা has a very important place. কিন্তু কামিং ব্যাক টু ইয়ার পয়েন্ট, আমার মনে হয় অ্যাগেন আমি যে একটুক্ষণ আগে বললাম সাইকেল, আমার ওই সাইকেলটা মনে হয় যেমন এই যে বিকজ ইট ওয়াজ মেইনলি অ্যান অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট ফর মানে অনেক বছর অবধি, মানে অনেক বলা যায় ফর ডেকেডস, ওটা একটা সেকেন্ডারি স্ট্যাটাস ছিল ইন দ্য হোল হায়ারার্কি অফ মিউজিক। আমাদের যে মানে গাই আছে, বাজি আছে, দেখো তবলা প্লেয়ারের একটু মানে সিন্স অ্যাকম্পানিং তবলা প্লেয়ার, হারমোনিয়াম প্লেয়ার, সারেঙ্গি প্লেয়ার, এটা আমি হিস্টোরিক্যালি বলছি, আজকে নয়, এটা আজ থেকে 100 বছর পুরনো কথা বলছি। ওটা দে ওয়ার অলওয়েজ গিভেন সেকেন্ডারি ট্রিটমেন্ট ইন এভরি উইচ ওয়ে। কিন্তু তারপরে যে এত বড় বড় তবলাবাদকরা হয়েছে ওভার দ্য লাস্ট 1 century, উস্তাদ থেরেকুয়া খান সাহেব দ্য মোস্ট মানে ফরমোস্ট আমাং দ্যাম, মানে যিনাকে মাউন্ট এভারেস্ট অফ তবলা বলা হয়, উনি আমাদের বাড়িতে প্রায় 12 বছর থেকেছিলেন, দ্য লাস্ট 12 years অফ হিজ লাইফ, কারণ উনি আমার দাদু ওনার কাছে শিখেছিলেন। তো হি ওয়াজ মানে যেটা বলা হয় না কি বলা যায়, ব্র্যাডম্যান অফ তবলা বলতে গেলে, হি ওয়াজ দ্যাট। আর ওনার কন্টেম্পোরারিজ উস্তাদ আমির হোসেন খান সাহেব, অনেক লোক ছিল, এখন আমি নাম নিতে গেলে তো ওরা অন্য হয়ে যাবে। আমার দাদুর জেনারেশনে, তারপরে আমার বাবার জেনারেশনে, মানে যারা মানে এত বড় বড় তবলা বাদকরা, শিল্পীরা, ওরা থ্যাঙ্কস টু দেয়ার এফার্টস অ্যান্ড দেন মানে কনসিয়াস এফার্টস, নট জাস্ট টু পারফর্ম, কিন্তু ওই আর্ট ফর্মটাকে আবার তুলে নেওয়ার জন্যে, আর ওরা সাকসেসফুল হয়েছেন ইন দ্যাট। তো তবলার যে একটা ওরা একটা গ্ল্যামার এসছে, মানে কারণ আজকেও দেখতে গেলে অনেক সময় লোকে জিজ্ঞেস করতে, মানে লোকে জানতে চায় যে একটা অনুষ্ঠানে যাচ্ছি তবলাটা কে বাজাচ্ছে, ইউনো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ এটা কিন্তু অন্য অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কতটা হয়েছে আমি বলতে পারবো না, তবলা ক্ষেত্রে ডেফিনেটলি হয়েছে। কিন্তু অফ লেট আমি মনে করি এটা কিন্তু আবার একটু একটা জেনারেল যে ইমপ্রেশন আর স্ট্যান্ডার্ডটা পড়ে যাচ্ছে একটু একটু করে, ইটস নট দ্য সেম। আর যেটা নিয়ে আমি আই এম ভেরি ভোকাল অ্যাবাউট ইট, যেটা নিয়ে আমি চর্চা করি, লোকেদের সঙ্গে কথা বলি, মিউজিশিয়ানদের সঙ্গে, অর্গানাইজার্সদের সঙ্গে, আর অন্য তবলা প্লেয়ারদের সঙ্গে চেষ্টা করি। কিন্তু আমার মনে হয় যে ইট হ্যাজ আ ডাইরেক্ট কানেকশন উইথ দি অ্যাটিটিউড অফ দ্য মিউজিশিয়ান। কারণ মানে একজন তবলা প্লেয়ার যদি প্রথম থেকেই এত মানে ঝুঁকে গিয়ে, মানে আমি আপনার মানে আমি অ্যাকম্পানিস্ট অ্যান্ড লাইক হোয়াট এভার আই প্লে দ্য সেকেন্ড ফিডল, উইচ ইজ ট্রু, 100% ট্রু, অন স্টেজ ইউ হ্যাভ টু, কারণ ইউ আর সার্ভিং দ্য মিউজিক, কিন্তু ওইটার রিফ্লেকশন তো আর বাইরে হওয়া উচিত না, অফ স্টেজ, যেটা কোনো সময় আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি। মানে ইট মে বি ইন আ ভেরি স্মল ওয়ে অ্যাজ কম্পেয়ার টু, মানে আগেকার দিনে আমরা অনেক কিছু আমরা ঘটনা শুনি যা হতো তবলা প্রদর্শন, কিন্তু অনেক সময় যেমন আমরাও দেখি আজকাল ইটস কাইন্ড অফ কাম ব্যাক টু ওয়ার ইট ওয়াজ ইন সাম ওয়েজ। কারণ একটা পোস্টার প্রিন্ট হলো, তবলা প্লেয়ারের নাম নেই, সেটা আবার হচ্ছে কিন্তু এখন, হ্যাঁ। তো ওইটা নিয়ে অনেক সময় ইফ ইউ ফার্স্ট অফ অল আই ডোন্ট গেট দ্য পয়েন্ট, মানে ওটা নিয়ে কথা বলবো বা কেন, ওটা তো অটোমেটিক্যালি হওয়া উচিত, কারণ উই আর আ কন্ট্রিবিউটিং মেম্বার অফ দ্যাট হোল থিং। এবার কিন্তু আবার অনেক সময় আমার শুনতে হয়েছে, মানে when I was still coming up, which I still feel I am, কিন্তু সেই সময় মানে অনেকগুলো জায়গায় আরে यार मतलब
রিমেম্বার ইউর আ তবলা প্লেয়ার। তো মানে ওটা অনেকগুলো জিনিস, মানে ওটা বেসিক্যালি আচরণটা, মানে আচরণটা ওটা বলে দেয়, দৃষ্টিভঙ্গিটা। এক্স্যাক্টলি। তো ওটা একটা হায়ারার্কিয়াল একটা এলিমেন্ট, ওটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে এখনো রয়ে গেছে। কিন্তু ওইটা নিয়ে যদি আমরা কি বলে একটা আগেকার দিনে মানে আমার দাদুর জেনারেশন একটা লিটারালি একটা ক্রান্তি হয়েছিল অফ দ্য তবলা প্লেয়ার্স, মানে যারা মানে পণ্ডিত কিষণ মহারাজজি, আমার দাদু পণ্ডিত নিখিল ঘোষ, শান্তা প্রসাদজি, উস্তাদ আল্লাহ রাখা খাঁ সাহেব, এরা সকলে এত ওটাকে নিয়ে মানে তবলাটাকে এমন একটা জায়গায় গিয়ে ছেড়ে দিয়েছিলেন, সবাই একটা মানে আলাদা করে উঠে এসেছিল তবলা এক্স্যাক্টলি, and they were মানে লিটারালি লাইক হিরোজ ফর দি অডিয়েন্স। ও আজকে উনি বাজাচ্ছেন মানে উইথ রবিশঙ্করজি বা উস্তাদ বিলাত খাঁ সাহেব বা ওরকম একটা, দ্যাট জেনারেশন আই এম টকিং অ্যাবাউট, ইভেন দ্য সাকসিডিং জেনারেশন। তো আমার মনে হয় ওটা আজকেও উই শুড ট্রাই টু কন্টিনিউ দ্যাট অ্যাজ তবলা প্লেয়ার্স। হচ্ছে মানে আমাদের এত ভালো ভালো মানে তবলা প্লেয়ার্স আছে আমাদের জেনারেশন মানে বলতে গেলে আমি অনেকটাই ছোট বয়সে মানে বাকি সিনে যে যারা শিল্পীরা আছে, কিন্তু দের আর অ্যামেজিং তবলা প্লেয়ার্স। কিন্তু আই জাস্ট হোপ দ্যাট মানে ওইটা আমরা কন্টিনিউ করতে পারি, ওই স্ট্যান্ডার্ডটা, ওই লেগেসিটা। বাজনা তো আমি আর কিছু বলতে পারবো না, যা বাজনা বাজিয়ে গেছে লোকেরা, ওইটা কতটা কি আমরা ধরে রাখতে পারবো ওটা জানি না, কিন্তু জাস্ট অ্যাজ অ্যান আর্ট ফর্ম আমরা যতটুকু করতে পারি ওটার জন্য আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সামনে চলে এসছে তবলাটা, কারণ ঈশান এসছে, তবলা থাকবে না সেটা তো হয় না। তো আমি আর একটা প্রশ্ন তোমায় জিজ্ঞেস করি, তবলাটা যখন সামনেই আছে, সেটা হলো একটা পয়েন্ট ছিল যেখানে বাংলা বা ইন্ডিয়ান কালচারে তবলা একটা কি বলবো একটা হাউসহোল্ড ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়তো। মানে আমাদের ছোটবেলা তো আমরা দেখেছি যে আমাদের পাড়ায় বলো, আমি নিজেও তবলা শিখেছি, মানে তবলা শেখাটা ওয়াজ ম্যান্ডেট। একটু বাজাও। না একেবারেই পারি না বাজাতে, তবলাটা আছে যখন না, ত্রিতাল অব্দি গেছিলাম, ঠেকা ম্যাক্সিমাম বাজাতে পারি কয়েকটা, তাড়াতাড়ি কেটে তাকো এই অবধি, তাতেই এই অবধি আর কি, তারপরে আর কিছু পারি না। তো কিন্তু আমি দেখেছি যে আমাদের ছোটবেলা থেকে ইট ওয়াজ অলওয়েজ এ পার্ট অফ দ্য কালচার, যে ছেলে একটা মোটামুটি যদি বাড়িতে গান থাকে তাহলে তবলা তো শিখতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। এবার তবলা তো মেজরলি একটা অ্যাকম্পানি ইনস্ট্রুমেন্ট হিসেবে ট্রিট হয়, বা অ্যাকম্পানি ইনস্ট্রুমেন্টই সেই অর্থে। তোমার কি মনে হয় যে তবলার রেলেভেন্সটা যেই সময়, আমাদের যেই সময়টার কথা বলছি বা তার আগের সময়ের কথা যেটা, তার থেকে আজকে তবলার রেলেভেন্স কমেছে না বেড়েছে? তো হোয়াট ডু ইউ থিঙ্ক? ওকে, দেখো মানে একটা জেনারেল দিক থেকে একটা ইনস্ট্রুমেন্টের পার্সপেক্টিভটা যদি আমার বলতে হয়, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা ইফ ইউ মানে এই কনটেক্সটে যে আমরা কথা বলছি, একটা ফেজ থাকে, একটা ফেজ অফ দ্যাট ক্রেজ। যেমন ফর এক্সাম্পল 60s পণ্ডিত রবিশঙ্করজি যে সিতার এক্সপ্লোজন হয়েছে বিটলসকে নিয়ে, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার হয়ে গেছিলো, ওইটা মানে ইফ নট মোর যেটা পিক ফেজ ওয়াজ লাইক 15-20 বছর বা বেশিও হতে পারে, লোকেরা অন্য আরও গুণীজনের আছে যারা বলতে পারবেন, কিন্তু তখন একটা সেতারের ক্রেজ ছিল। তারপর যে 90s বিশেষ করে মানে এতজন তবলাবাদকরা কন্ট্রিবিউট করেছেন ওভার দ্য লাস্ট 2-3 জেনারেশন, এটাতে বিশেষ করে যারা আমরা জানি, এমনি তো 300-350 বছর ধরে লোকেরা বড় বড় উস্তাদরা এটাতে অনেক কিছু ভাবনা চিন্তা করেছেন। কিন্তু যে 90s গিয়ে উস্তাদ জাকির হুসেনের একটা অ্যাড, ওটা একটা তবলা এক্সপ্লোজন হয়েছে, একদম রাইট। তো তাতে একটা ক্রেজ হচ্ছে, মানে আমি একটা জেনারেল মাসের হিসাবে আমি এটা কথা বলছি, মানে যারা সাধারণ লোকেরা, ওদের মধ্যে একটা তবলার একটা ক্রেজ ইমিডিয়েটলি চলে এসছে। যেমন আজকে উই আর ইন দ্য এজ অফ সোশ্যাল মিডিয়া। আজ থেকে 30 বছর আগে দেখতে গেলে একটাই চ্যানেল ছিল টিভিতে, একদম, তাতে ডিডি ছিল, তাতে যদি মানে একটা অ্যাড, একটা এত বড় একটা তবলাবাদকের অ্যাড যদি 10 বার করে আসছে, তাহলে অবভিয়াসলি লোকেদের মাথায় ওটা একটা ইমপ্রিন্ট থেকে যাবে। আজকে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে এতগুলো তবলা প্লেয়ার্স আছে, এত কন্টেন্ট, আমি বিশেষ করে তবলার কথা বলছি, কন্টেন্ট তো আর কোনো সীমা নেই আজকে যতটা আমরা দেখতে পাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় দিস ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এক্সপোজারটা খানিকটা একটু ডিস্ট্র্যাকশনও হয়ে গেছে, কারণ লোকেদের যেহেতু অ্যাটেনশন স্প্যানটা তো কমে গেছে, তো এভরিথিং হ্যাজ বিকাম ভেরি মানডেন, মানে ধরো তুমি বা আমি, হোয়াট এভার, ইট ইনক্লুডস এভরিবডি, ইভেন মিউজিশিয়ানস আওয়ারসেলস। আমরা যখন স্ক্রোলিং থ্রু একজন খুব ভালো বাজাচ্ছে বোধ হয়, হ্যাঁ ভালো তো বাজাবে, নাহলে সোশ্যাল মিডিয়াতে আসবে কি করে, ওটা হচ্ছে আরেকটা ব্যাপার। মানে ওটা হচ্ছে একটা জেনারেল স্ট্যান্ডার্ড। থ্যাঙ্কস টু দ্যাট আরেকটা ফ্লিপ সাইড হচ্ছে জেনারেল স্ট্যান্ডার্ড অফ প্লেইং কিন্তু অনেক বেটার হয়ে গেছে। তুমি যদি একটা জেনারিক টার্মে যদি তুমি দেখো গান বাজনার যে জেনারেল স্ট্যান্ডার্ড, কারণ লোকেরা, বিকজ ইউ আর আউট দেয়ার, ইউ আর এক্সপোজড ফুললি,
রাইট। কারণ মানে তুমি এক জায়গায় কোথাও একটা বসে তো ধরো গান বাজনা করলে একটা যে কেউ মোবাইলে ভিডিও করে ইউটিউবে লাগিয়ে দিয়েছে, তো সেখানে আর তোমার কোনো স্কোপ নেই এটা বলার জন্য এবার যে সেদিনকে জমলো না আজকে একটু ভালো করা হবে। তো পিপল উইল জাজ ইউ অ্যাজ পার হোয়াট এভার ইট ইজ। তো বেসিক্যালি আমার বলা বক্তব্যটা হচ্ছে আজকেও কিন্তু অ্যাজ কম্পেয়ার টু অল আদার ইনস্ট্রুমেন্টস তবলার কিন্তু ক্রেজটা সবচেয়ে বেশি। আমরা বিদেশেও সেটার একটা প্রভাব দেখা যায় ভীষণভাবে। বিদেশে প্রভাবটা হচ্ছে আরেক রকমের আমরা দেখতে পাই, আমি পার্সোনালি বলতে পারি, কারণ এতগুলো অফার্স বা এগুলো আমি পাই এনকোয়ারিজ ফর কোলাবোরেশনস উইথ সো মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক। তো তার মানে লোকেরা তবলাকে রেকগনাইজ করেছে থ্যাঙ্কস টু, এটা আমার কোনো পাওয়া না, এটা হচ্ছে মানে এত বড় বড় তবলাবাদকরা যারা কন্ট্রিবিউট করেছেন, মানে আমার দাদুর জেনারেশন থেকে নিয়ে আমার বাবার জেনারেশন সকলেই, অ্যান্ড বিফোর দ্যাম অলসো। তো এটা পুরোটা একসঙ্গে মিলে এখন একটা খুব একটা সুন্দর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয়। মানে ফর এক্সাম্পল আমি তবলা নিয়ে চাইনিজ মিউজিকের সঙ্গে কোলাবোরেট করলাম একবার, যেখানে মানে উই ডোন্ট নো এ ওয়ার্ড অফ ইচ আদার্স ল্যাঙ্গুয়েজ আর ভেরি লিটল অফ ইচ আদার্স মিউজিক, কিন্তু সে গান বাজনা আরম্ভ করতে 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 তবলাটা যে কোনো মিউজিকে, আমি ইডিএম নিয়ে খুব কাজ করেছি তবলায়, আচ্ছা কোলাবোরেট করেছি উইথ ইডিএম আর্টিস্ট, স্ক্যান্ডিনেভিয়ান মিউজিশিয়ানস। মানে এমনি তো মানে এক্স্যাক্ট কম্প্যারিজন করতে গেলে যে আমাদের যে ইম্প্রোভাইজড ফর্ম অফ মিউজিক, আমাদের ক্লাসিক্যাল মিউজিক, ওটা হচ্ছে এক্স্যাক্ট মানে ইম্প্রোভাইজেশনাল কাজিন বলতে গেলে ইন দ্য ওয়েস্ট হচ্ছে জ্যাজ। হ্যাঁ রাইট। তো জ্যাজের সঙ্গে অনেক কাজ অলরেডি করা হয়ে গেছে, আর এখনও অনেক কিছু লট অফ স্কোপ। তো বেসিক্যালি আমার মানে যেটা বলতে চাইছি হচ্ছে তবলার এত ভার্সিটালিটি আর অ্যাডাপ্টেবিলিটি যে কোনো ধরনের গান বাজনার সঙ্গে ওটা মিশে যেতে পারে। এবং তুমি বলছো সেই অর্থে অন্যভাবে হলেও তবলা একটা নিজের মতো করে আলাদা করে একটা এক্সপোজার পেয়েছে। একদমই তাই। আর অ্যান্ড অ্যাগেন ইট কামস ব্যাক টু দ্যাট, মানে এটা আমাদের মানে কৃতজ্ঞতা জানানো উচিত, মানে এত বড় বড় যারা তবলাবাদকরা এটা নিয়ে ভেবেছেন, কত কিছু বোধহয় স্যাক্রিফাইস করেছেন ইউনো পার্সোনালি টু কত সময় দিয়েছেন, মানে সে খাটনি, সে স্ট্রাগল, মানে উই কান্ট ইভেন ইম্যাজিন যে ওটাতে আর্ট ফর্মটা কত এগিয়ে নিয়ে গেছেন ওনারা। তো এটা একটা বিশাল ব্যাপার। একটা কথা বলো, এই যে ঘরানা, মানে সাধারণ মানুষ, সাধারণ দর্শক, আমরা ঘরানার কথা শুনি অনেকটা। এবার তবলারও ঘরানা আছে, তোমার ঘরানা হলো ফারুকাবাদ ঘরানা, এবার তাছাড়াও ঘরানা আছে, বেনারস ঘরানা আছে, আর অন্যান্য ঘরানাও আছে। এই ঘরানার স্পেসিফিক্স তো হয়, একটা কোনো স্পেসিফিক কারণেই তো ঘরানাটা তৈরি হয়। ফারুকাবাদ ঘরানার স্পেশালিটিটা কি? এটা তো মানে বেশ টেকনিক্যাল হয়ে গেল ব্যাপারটা, কিন্তু বাট ইটস ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট টপিকস, কারণ ছোটবেলার থেকে আমি এটা এত শুনেছি এই পুরো ব্যাপারটা, কিন্তু এটা আমার বোঝাতে গেলে একটু ব্যাক ট্র্যাক করতে হবে ইন টাইম, ইন টু হিস্ট্রি। তবলার ব্যাপারটা কি হলো, যেমন আমাদের গান বাজনা সবই ক্ষেত্রে, সে গান বলো, সেতার, সরোদ, নাচ, এভরিথিং সবই ফিল্ডের মধ্যে ঘরানা আছে, রাইট? তবলায় ঘরানা শব্দটা খুব রিসেন্টলি এসছে। তবলায় বরাবরই বলা হতো হচ্ছে বাজ। আচ্ছা, হ্যাঁ, বাজ মানে বেসিক্যালি কি হচ্ছে স্টাইল অফ প্লেইং। তাই জন্যে তবলা ইজ ওয়ান সাচ সাবজেক্ট যেখানে তুমি 2 মিনিটের মধ্যে তুমি টেকনিক দেখে বলতে পারবে এটা কোন ঘরানার জিনিস বাজছে, বা এই পার্টিকুলার তবলাবাদক কোন ঘরানার থেকে বিলং করে, যদি জানো, জানে কেউ। হ্যাঁ অফকোর্স, যদি কেউ জানে, কিন্তু ওটা জানা খুব একটা কিন্তু কঠিন নয়। আচ্ছা, হ্যাঁ, ইটস ভেরি ডিস্টিংক্ট। এবং ঘরানাগুলো মানে ঘরানার যে সৃষ্টি হয়েছে তবলায়, মানে আমরা আজকে ঘরানা বলি, তখন বাজ বলা হতো, ওগুলো সৃষ্টি হয়েছে বিকজ নট জাস্ট অফ মিউজিক, বিকজ অফ মিউজিক্যাল রিজনস, কিন্তু সোশিও কালচারাল, সোশিও পলিটিক্যাল অনেকগুলো কারণের জন্যও কিন্তু ঘরানার সৃষ্টি হয়েছে তখনকার দিনে। এবার তবলা বলতে গেলে তো আমাদের মিউজিকটা তো 5,000 বছর বা আরও বেশি, অনেক পুরনো, কিন্তু তবলা অ্যাজ আ সাবজেক্ট ইজ নট দ্যাট ওল্ড। 300-350 বছর আগে আমরা প্রথম নাম খুঁজে পাই। এবার দ্যাট ব্রিংস মি টু দিস পয়েন্ট, আমি খুব ছোট্ট করে বলবো কারণ এটা ইটস আ ম্যাসিভ সাবজেক্ট। তো প্রথম নাম যিনি আমরা খুঁজে পাই হচ্ছে মিয়াঁ সিদ্ধার খাঁ ঢাড়ি, ওনার নাম। হি লিভড অ্যারাউন্ড 1700 এবং উনি দিল্লিতে থাকতেন। তো দিল্লি ঘরানা মানে আমাদের আজকে গিয়ে টোটাল আমাদের 6টা ঘরানা আছে তবলায়: দিল্লি, আজরাড়া, ফারুখাবাদ, লখনউ, পাঞ্জাব আর বানারস, এই 6টা ঘরানা। তো সবথেকে প্রথম ঘরানা যেটা মাদার ঘরানা বলা হয় হচ্ছে দিল্লি ঘরানা। এবার দিল্লি যে স্পেশালিটি ছিল, আজকেও আছে, ওটা হচ্ছে খুব বারিক বোল নিয়ে বাজনা। আচ্ছা, এবার ওটাকে বলা হতো 2 উঙ্গলি কা বাজ বা কিনার কা বাজ, মানে এই কিনার বা এই 2টো আঙ্গুল, খুব ফাইন ডেলিকেট ওটা। তো ওটা যে আমাদের অনেকগুলো ধরনের কম্পোজিশনস থাকে তবলা, ক্লাসিক্যাল তবলা, সোলো রেপার্টোয়ারের মধ্যে। তো যে কায়দা আমরা বলি, সো কায়দাগুলো মেনলি দিল্লি ঘরানার থেকে সৃষ্টি হয়েছে, পেশকার আর কায়দা। এবার কয়েক জেনারেশন পরে
ফ্যামিলি ওনার লেগেসি ওরা কন্টিনিউ করেছে। তারপর দিল্লিতে হয়েছিল কি ইনভেশনকে কি বলা হয় বাংলায় কি মানে ওয়ার্ডটা আক্রমণ হয়েছিল বাইরের থেকে, হ্যাঁ বাইরে থেকে নাদির শাহ যিনি ছিলেন পার্সিয়াতে, নাদির শাহ ইনভেশন হয়েছিল, জেনোসাইড একটা বিশাল ব্যাপার হয়ে গেছিল দিল্লিতে। তো দুই ভাই এই দিল্লি ফ্যামিলি ট্রি থেকে ওরা লখনৌ চলে গেছিলেন, মাক্কু খান আর মধু খান। তো লখনৌ গিয়ে লখনৌতে অলরেডি খুব স্ট্রং কালচারাল অ্যাটমসফিয়ার ছিল থ্যাঙ্কস টু দ্য নওয়াব সেই সময়। তো কথক ডান্স আর পাখওয়াজ তো ইজ দ্য প্রিডিসেসর অফ তবলা, মানে সে এত বছর ধরে সেঞ্চুরিজ ধরে চলে আসছে আমাদের গান বাজনা। তো পাখওয়াজ আর কথক ডান্স আর টু ভেরি পাওয়ারফুল আর্ট ফর্মস, মানে তুমি যদি সাউন্ডের দিক থেকে দেখতে যাও, মানে অ্যাজ কম্পেয়ার টু তবলা আজকেও একটা পাখওয়াজ বাজলে কিন্তু ওরা ধাম করে একটা রেজোনেন্সটা আলাদা, একটা পাওয়ার, ওটার যে ভেরি ম্যাসকিউলেন, রাইট, ইজ আ ম্যাসকিউলেন ফর্ম অফ পারকাশন। তো তখনকার দিনে কি হয়েছে, এবার মাইক্রোফোন তো ছিল না, রাইট। যখন তবলাবাদকরা দিল্লি থেকে লখনৌ গেছে সেই সময়, আর কথক ডান্স আর পাখওয়াজের সঙ্গে যখন বাজনাটা বাজালো, দে ওয়ার টোটালি ওভারশ্যাডোড সাউন্ড ওয়াইজ। তো দ্যাট কজ দেম টু চেঞ্জ দ্য হোল স্টাইল। তো ওরা তখন পাখওয়াজ আর নাচের যে বোলগুলো টেকনিকগুলো ওটা ইনকর্পোরেট করেছে তবলার মধ্যে, আর তাতে সৃষ্টি হচ্ছে লখনৌ ঘরানা। রাইট। এবার কি হলো, হ্যাঁ, around the same time or maybe a generation earlier আজরাড়া ঘরানা সৃষ্টি হচ্ছে, which is nothing but a cousin of দিল্লি ঘরানা। ওদের নিজস্ব অনেকগুলো স্টাইলিস্টিক ফিচার্স আছে প্রত্যেকটা ঘরানার, আমি আর অতটা ওটার মধ্যে ডিটেলে যাব না। লখনৌ ঘরানা যেহেতু কথক ডান্স আর পাখওয়াজটা ইনকর্পোরেট করেছে, তো ওদের যারা দিল্লি যারা তবলাবাদকরা ছিল ওরা খুব হেভি ক্রিটিসাইজ করলো তখন, যে এটা মানে কাইন্ড অফ কি বলে কারাপ্টেড হয়ে গেছে তবলার টেকনিকটা তখনকার দিনে, ইউ ক্যান ইম্যাজিন। তো আমি যিনি মধু খান বকশু খানের যে কথা বলছিলাম, তো যিনি লখনৌ গেছিলেন, তো ওনার যিনি বেস্ট ছাত্র ছিলেন, ওনাকে পপুলারলি হি ইজ নোন অ্যাজ হাজি সাহাব, কারণ উনি ওই সময় 7 বার হেঁটে হজে গেছিলেন ফ্রম লখনৌ, জাস্ট টু প্রে ফর দ্য তবলা আর্ট টু সার্ভাইভ ফর এটার্নিটি। হ্যাঁ, তো ওনার নাম ছিল হাজি বিলাত আলী খান। তো হি ওয়াজ আ জিনিয়াস অফ হিস টাইমস। তো পরে উনি গিয়ে ওনার গুরুর জামাইবাবু, মানে উনি জামাই হয়েছেন থ্রু ম্যারেজ অ্যান্ড অল, বাট বেসিক্যালি উনি যেটা করলেন হচ্ছে ওই যে অনেক বছর ক্রিটিসিজম হলো ফ্রম দিল্লি, তো হি মেড হিজ ওন রেপার্টোয়ার, যেখানে লখনৌর যে বোল্ড বাজটা, যে আমরা বোল্ড বোলগুলো, স্ট্রং বোলগুলো, ওটাকে ইনকর্পোরেট করেছেন, দিল্লির যে বারিক বোলগুলো ওটাকেও রেখেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নাচ আর পাখাওয়াজটাকে মাইনাস আউট করে দিয়েছেন। সো দ্যাট বিকেম ফারুখাবাদ ঘরানা। ও আচ্ছা। সো হাজি সাহাব ওয়াজ আই থিঙ্ক 7 or 8 generations before us, our generation আজকে, or maybe a little more. কিন্তু মানে আরেকটা হচ্ছে ফারুখাবাদ নিয়ে আজকাল খুব একটা রুমার চলছে যে ফারুখাবাদ ঘরানা নাকি 35টা জেনারেশন আগে, 35টা জেনারেশন মানে কোনো গান বাজনার সিনেই ছিল না, তবলাই ছিল না, ফারুখাবাদ তো ভুলেই যাও। তো অল দ্যাট ইজ এ রুমার, আইড লাইক টু ক্লিয়ার দ্যাট, কারণ অনেক সময় লোকে ওটা বিলিভ করে। তো এনিওয়েজ, তো ওটা হচ্ছে ফারুখাবাদ ঘরানার সৃষ্টি। অ্যারাউন্ড দ্য সেম টাইম বানারস ঘরানাও সৃষ্টি হয়েছে। ওদের একটা একদমই আইডেন্টিক্যাল একটা ওদের ক্যারেক্টারিস্টিক্স স্টাইল, কারণ বানারস থেকে পণ্ডিত রাম সাহাইজি উনি লখনৌ এসে শিখেছিলেন মধু খাঁ সাহেবের কাছে। দেন হি ওয়েন্ট টু বানারস একটা ফোক কালচার ছিল খুব স্ট্রং। তো ওদের যে ঢোলক, তাশা, নাকারা, ওইগুলো সব একটা ওই, আর ঠুমরি দাদরা এত স্ট্রং ছিল ওখানে, তো ওই সব একটা প্রভাব মিলে দ্যাট বিকেম আ ডিফারেন্ট স্টাইল। এবার পাঞ্জাব ঘরানা কেম মাচ লেটার অ্যাজ অফ হোয়াট আই নো, মেনলি পাখওয়াজে ঘরানা ছিল। তো অ্যাবাউট 3-4 জেনারেশন আগে তবলা আরও বেশি প্রমিনেন্ট হয়ে গেছে পাঞ্জাবে, তারপর গিয়ে পাঞ্জাব বিকেম a whole different style also. তো আজকে গিয়ে যে 6টা ঘরানা আমাদের কাছে যেটা আছে, সে সবই ঘরানা এত সুন্দর সুন্দর কয়েকটা মানে নিজস্ব একটা স্টাইলিস্টিক এলিমেন্টস আর ডিস্টিংক্ট স্টাইলগুলো আছে, কিন্তু আজকের দিনে গিয়ে ইটস ভেরি ডিফিকাল্ট টু জাস্ট প্লে দ্য স্টাইল অফ ওয়ান ঘরানা, কারণ তবলা এত গ্রো করেছে, এত এক্সপ্যান্ড করেছে। তো মানে আমি এক জায়গায় বলেছিলাম রিসেন্টলি, যেটা লোকেদের খুব পছন্দ হয়েছে, আমি বললাম যে ঘরানাস আর নট ব্যারিয়ার্স এনিমোর, দে আর সোর্সেস অফ নলেজ দ্যাট ইউ ক্যান এনরিচ ইয়োর সেলফ উইথ, রাইট। তো মানে তো এখনকার দিনে মানে যারাই তবলা বাজান, তবলাবাদকরা,
প্রায় সবকটা ঘরানা ইনকর্পোরেট করেন ওদের বাজনা আচ্ছা মধ্যে। আচ্ছা কিন্তু আমাদের ঘরে ফরুখাবাদ ঘরানা মানে থ্রু দ্য ট্রেডিশন অফ গন্ডা গন্ডা একটা ট্রেডিশন হয়, তুমি জানো, নাড়া বাঁধা হয় হ্যাঁ, গরু হ্যাঁ, শিষ্য। তো থ্রু দ্যাট ট্রেডিশন বেশ কয়েক জেনারেশন আগে ফরুখাবাদ ইজ মেন, বাট আদারওয়াইজ আমরা সবই ঘরানা বাজাই। আচ্ছা। এই এই যে ফারুখাবাদ ঘরানার যদি কোনো ডিস্টিংক্ট ফিচার বলতে হয় তোমাকে, মানে উইথ দ্য তবলা, তাহলে সেটা কি আমরা একটু ইয়ে করতে পারি? নিশ্চয়ই। ফরুখাবাদ ঘরানা একটা খুব স্পেশাল ফিচার যেটা আমি বলতে চাই, ওটা হচ্ছে যে পারহ্যাপস ইট ইজ দ্য অনলি ঘরানা যেখানে প্রথম পেশকার, যেটা ইন্ট্রোডাক্টরি পার্ট, যেরকম আলাপ হয় মেলোডিকে, ওরকম তবলায় পেশকার হয় তবলা সোলোতে, সেই পেশকার থেকে নিয়ে শেষ কম্পোজিশন অবধি সব কিছু সৃষ্টি করা হয়েছে। কিন্তু ফরুখাবাদ ঘরানার নিজস্ব কম্পোজিশনস আছে যেগুলো অন্য ঘরানা অতটা নেই। কোনো কোনো ঘরানায় শুধু পেশকার কায়দা হয়, কোনো কোনো ঘরানায় গত, টুকরা, চক্রদা, উইচ আর ফিক্সড কম্পোজিশন, ছোটো ছোটো কম্পোজিশন, ওইগুলো বেশি করে হয়। তো একটা টোটাল একটা কমপ্লিট তবলা সোলো টু প্লে অফ ওয়ান সিঙ্গল ঘরানা ইজ ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় ফরুখাবাদ ঘরানা ইজ মেবি দ্য অনলি ঘরানা যেখানে একটা পুরো তবলা সোলো বাজানো যায় অনলি উইথ ফরুখাবাদ ঘরানা কম্পোজিশন। আচ্ছা আচ্ছা। তো আমি কয়েকটা একটু জাস্ট এক্সাম্পল একটা দেবো। মাইকটা সরিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ফরুখাবাদের একটা খুব স্পেশাল ফিচার হচ্ছে রেলা। আচ্ছা। কায়দা আছে, পেশকার আছে, সবই আছে। আমি একটু কয়েকটা রেলা একটু বাজিয়ে শোনাবো। এবং আজকের দিনে মেবি মেজরিটি যারা তবলা বাদকরা আছে, সামহাউ অর দি আদার দে আর কানেক্টেড টু ফরুখাবাদ ঘরানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা খুব সুন্দর হিস্ট্রি। তিন তাল চলছে। কম্পোজিশন, এটাকে খুব সুন্দর করে পড়ান করা যেতে পারে। আচ্ছা, কিরকম? মানে যেমন আমি একটা বলছি, তিন তিন না থেকে ধিন দিন না না ধিন দিন না, 16 মাত্রা চলছে। তিন তিন না ধিন দিন না তাক ধিন তাক গে তাক ধিন দিন না গে তাক ধিন তাক ধিন তাক তাক না তাক 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 ধিন তাক গে তাক ধিন গে না ধিন গে না ধিন গে না তাক তাক ধিন গে না ধিন জন ধিন গে না তাক 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 গে 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 তাকাত দরি করতে দাদি দাদি জ্ঞান তদা দরি করতে দাদি জ্ঞান তদা দরি করতে দাদি জ্ঞান তদা। আচ্ছা, আচ্ছা, মানে এটা হলো একটা টিপিক্যাল মানে ফারুখাবাদের কম্পোজিশন। হ্যাঁ, এইগুলো হচ্ছে একদম পিওর অরিজিনাল ফারুখাবাদের কম্পোজিশন। হ্যাঁ, আমাকে একটা কথা বলো, সেটা হলো এই যে তাল, আমি একজন মানে জাকির হোসেনের একটা কথা শুনছিলাম একবার, বলছিল যে মানে সবচেয়ে কঠিন বিষয় হলো ইজ টু আইডেন্টিফাই দ্য গ্যাপ বিটুইন টু মানে টু বিটস, টু মাত্রাস। হ্যাঁ, এবার এটা আমি তোমার কাছ থেকে জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ তাল ইন আওয়ার লাইফ, ইন আওয়ার বডি, অ্যান্ড মানে সেটা কিভাবে আসে? অনেকের ক্ষেত্রে তাল ইজ অলওয়েজ দেয়ার, মানে তালটা আছে, আবার অনেকের ক্ষেত্রে দে ডোন্ট নো দ্য এক্স্যাক্ট মাত্রার গ্যাপটা কিভাবে তৈরি হয়। তো যখন বিশেষ করে বিলম্বিত চলে, সেটা তো সবচেয়ে মানে ওই তালটা মেনটেন করা তো সবচেয়ে কঠিন একটা বিষয় আলাপের। ধরো বিলম্বিত যদি এক তাল হয়, বা
মানে আমি বিরাট কিছু জানি না, আমি জাস্ট অল্প না না জানি। মানে হ্যাঁ একদম ঠিকই বলছো। এবার এটা তোমার কাছে কিরকম, মানে হাউ ডু ইউ সি দিস? দেখো এটা হচ্ছে একে তো রিদম ইজ মানে যা বলা হয় রিদম ইজ দ্য মোস্ট ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। বোধহয় মেলোডির চেয়েও বেশি আমি বলবো, কারণ ইটস জাস্ট 4/4। ইটস মানে 4/4 মানে অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, একটা গ্রুভ, একটা মিটার, রাইট? সেই মিটারটা তুমি দুনিয়াতে যেখানেই যাবে মানে লোকেরা ক্যান রিলেট টু দ্যাট, রাইট? ইটস আ গ্রুভ, ইটস আ মিটার। এবার আমার দাদু একটা কথা একবার বলেছিলেন, একবার কেউ একজন এসে ওনাকে বোধহয় কমপ্লেন করছিল যে এই একটা ছাত্র এসছে, ও তালি খালি রাখতেই পারছে না, ওর মধ্যে বোধহয় লয় নেই, পারবে না। এটা কিন্তু আমরা বেশ শুনি অনেক সময়, ও সোয়ানসো ওর মধ্যে লয় নেই। এটা নিয়ে খুব খোঁচে গেছিলেন একদিন। উনি বললেন যে যদি ও ঠিক করে হাঁটতে পারছে তার মানে ওর মধ্যে লয় আছে। ও আচ্ছা। যদি ও কথা বলতে পারছে তার মানে ওর মধ্যে সুর আছে। সো ইটস আপ টু ইউ টু ব্রিং দ্যাট আউট অফ দ্যাট বয় অর দ্যাট পারসন হুএভার হি ওয়াজ। তো এটা হচ্ছে একটা খুব মানে ইটস অ্যান আই ওপেনার আমার মনে হয় এই কথাগুলো। তো দেখো অনেকগুলো লেয়ার্স আছে। একে তো আমাদের হার্টবিট দেখো, একটা লয়ে চলছে, লয় কম বেশি হলে কিন্তু গন্ডগোল আছে, তাই না? এবার ওটা হলো এক। আমাদের হাঁটা চলা, যা আমি এক্ষুনি বললাম, হাঁটা চলার মধ্যে একটা লয় আছে। তুমি কিন্তু বেতালা হয়ে তুমি হাঁটবে না, বেতালা হয়ে হাঁটলে মানে গন্ডগোল আছে, হ্যাঁ, শনিবার দিনে কোনো একটা ব্যাপার হতে পারে। কিন্তু তো এগুলো অনেকগুলো জিনিস দেখার। কিন্তু এই বিলম্বিতান মানে বিলম্বিত লয় দেখা হয় ওটা হচ্ছে, আর ওটা একটু কী বলা যায়, ইটস অ্যান অ্যাকোয়ার্ড টেস্ট। ওটা শুনে 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 লোকেরা মানে ওয়ান্স দে গেট ইন টু দ্য টেকনিক্যালিটি অফ ক্লাসিক্যাল মিউজিক তখন গিয়ে বুঝতে পারবে। কিন্তু এমনি তো লয় বোঝা আমার মনে হয় না কারোরই ওরকম অসুবিধা হয়, বা লয় রাখা বা লয় বোঝা, ইফ ইট ইজ প্রপারলি। তোমার যদি আমি বলি যে ধরো একটা 4/4 বিট বা 4/4 মাত্রা বা 3/4 মাত্রা, এটাকে যদি তোমাকে আমি তালি খালিতে মানে ইয়ে করতে বলি ফর দ্য দর্শক আমাদের ইয়েতে, সেটা কিরকম ভাবে ডিভাইড হয় বিষয়টা? খুবই টেকনিক্যাল একটা ছোট্ট যদি জিজ্ঞেস করি। হ্যাঁ মানে আমি একটা সিম্পলিফাইড ভার্সন বলছি। যেমন আমাদের 3 তাল আছে, যেটা মোস্ট পপুলার, আমি একটুক্ষণ আগে বাজালাম। 3 তাল আমাদের নর্থ ইন্ডিয়ান মিউজিকের সব থেকে পপুলার তাল, ঠিক আছে? 16 মাত্রা, 4/4/4/4 করে ডিভাইডেড। এবার 3 তালটা একদম বিলম্বিত মানে একদমই স্লো লয় আরম্ভ হতে পারে। এটা একটা সব তালে কিন্তু সব লয়ে বাজানো যায় না, সব তাল। ওকে, 3 তালে একটা স্পেশালিটি যে খুব স্লো বাজানো যায়, একদম অতি দ্রুত যেটা আমরা বলি, খুব ফাস্ট টেম্পো, দুটো দিয়ে ইট কভার্স দ্য ফুল রেঞ্জ। এবার আমি এটা যদি একটা মাঝারি একটা টেম্পো ধরি, না ধিন ধিন না, না ধিন ধিন না, না ধিন ধিন না, এই 4/4 চলছে, রাইট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার এটাকে আমরা হাফ টাইমে গুনে নিতে পারি, 1 2 3 4 5 6 7 8, রাইট? এবার 3 তালে তালি খালি হচ্ছে, 2 তালি তৃতীয়টা খালি হবে, মানে ওটাকে এরকম করে দেখানো হয়। আর আগেন তালি বেসিক্যালি কামস ব্যাক টু সোম। আমাদের তালের যে মেন যে এসেন্স ফিচার হচ্ছে যে সোম, যেটা বিট নাম্বার 1 প্রথম মাত্রাটা। এবার সোমের কিন্তু একটা বিশাল সিগনিফিকেন্স আছে। সোম ইজ নট জাস্ট, অফকোর্স টেকনিক্যালি মানে বাজনার দিক থেকে দেখতে গেলে আমরা যে তেহাই নিই বা হোয়াট এভার উই প্লে, ইট হ্যাজ টু এন্ড অন দ্যাট সোম, অন বিট নাম্বার 1। অ্যান্ড মোস্ট কম্পোজিশনস মানে যা আমরা বাজাই, বন্দিশগুলো বাজাই, ওটা আরম্ভ হয় প্রথম মাত্রা থেকে, সোম থেকে। কিন্তু সোমের একটা খুব একটা সিম্বলিক একটা মিনিং আছে আমার মনে হয়। সোম হচ্ছে দ্যাট হাই এনার্জি পয়েন্ট, রাইট? কুড বি ইন দ্যাট মোমেন্ট, কুড বি ইন ইউর এন্টায়ার লাইফ টাইম অলসো। যে তুমি যে ওই যে পুরো তালের যে ঠেকাটা, ওই 16 মাত্রা তুমি কভার করছো, যদি তুমি একদম বিলম্বিত লয় দেখো ইট ক্যান কভার ইয়োর হোল লাইফ জার্নি। কিন্তু মানে ইউ আর গোয়িং থ্রু আপস অ্যান্ড ডাউনস, খালিটা হচ্ছে ডাউন, কারণ ইটস দ্য লিস্ট অ্যাকসেন্টুয়েটেড পয়েন্ট, রাইট? তারপর গিয়ে তুমি ইউর ট্রেডিং ইয়োর পাথ, ইয়োর ট্রাইং আউট নিউর থিংস, কিন্তু জার্নিটা হচ্ছে ওই সময় যাওয়ার জন্য। সো ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট মিনিংস ফর ডিফারেন্ট পিপল সোমটা। তো মানে সোমটা মানে নিজস্ব টেকনিক্যালি তো আছেই, কিন্তু তাছাড়া একটা খুব ডিপ মিনিংও তার একটা বার করে নেওয়া যায়। কিন্তু বেসিক্যালি তালের ব্যাপারটা ওটা। তো যদি তালি খালি দিয়ে আমার বলতে হয়, 3 তালটা খুব সিম্পল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, না ধিন ধিন না, না ধিন ধিন না, না তিন তিন না, ত্রকা ধিন ধিন না, না। এবার এটার মধ্যে যদি আমি কোনো সিম্পলিফাইড জিনিস বাজাই, তো যে কোনো লিসনার সেটা বুঝতে পারবে, কারণ 4/4-এর দিকে যাচ্ছে। এরকম তো কতগুলো হাজার, মানে আমাদের 100 সামথিং
নাম্বার অফ তালস আছে টোটাল, কিন্তু ওটার মধ্যে সবগুলো তো ইউজ হয় না, জেনারেল ইউসেজের মধ্যে আলাদা আলাদা মাত্রার তাল আছে। আর সেম ওয়ে মানে আমরা এই তালগুলো তো আমরা ক্লাসিক্যালে বাজাই। ফর এক্সাম্পল যদি আমি এটাকে ফিউশনে একটা সেট আপে বাজাচ্ছি, বা আমার দ্যাট রিমাইন্ডস মি, আমার একটা এই আসছে মাসে, আগামী জুন মাসে আমার একটা জ্যাজের একটা কোলাবোরেশন রিলিজ হবে, একটা ট্রিও। তো ওটাতে আমরা ওই একটাই ট্র্যাকের মধ্যে আমরা 4-5টা আলাদা আলাদা টাইম সিগনেচার্স ওটাতে ইনক্লুড করেছি, কিন্তু এক জায়গায় কোথাও আমি ওটাতে কোনো ঠেকা বাজাইনি। আচ্ছা, হ্যাঁ, সো ইটস অল মানে এগুলো অলরেডি আগে করা হয়েছে, আমি নতুন করে কিছু করছি না। কিন্তু ওটাতে হাউ ইউ ক্যান লাইক চেঞ্জ ইট ইন্টু আ গ্রুভ, মেক ইট টোটালি গ্রুভি লাইক আ ড্রাম গ্রুভ, অর কিছু একটা হাইব্রিড ভার্জন করে, মানে কিছুটা একটা ঠেকার কয়েকটা এলিমেন্টস রেখে কিরকম করে করা যায়, অনেক স্কোপ আছে। তো বেসিক্যালি আমার মনে হয় এই যে পুরো যে লয় তালের যে একটা জগৎ, ওইটাকে এক্সপ্লোর করা ইটসেলফ ইজ লাইক দ্য ওয়ার্ক অফ মোর দ্যান আ লাইফ টাইম। কিন্তু এখন ইটস জাস্ট ফান বেসিক্যালি। আমি খুব একটা ডিপ কথার দিকে যাব না, কিন্তু যে একটা মানে অ্যাজ আ পারকাশনিস্ট যে একটা ইমোশনাল একটা হাই যে আমরা পাই, ইউনো অল ড্রামার্স, মানে সে মানে আমি তবলা বাজাই বা খোল বাজাই বা ড্রাম সেট বাজাই বা হোয়াট এভার আই ডু, ওটা ওই যে ওই প্রত্যেকটা মাত্রা ফিল করা, ওই যে তুমি যেটা বললে ওই গ্যাপটা, সাইলেন্সটা ফিল করা বিটুইন দ্য মাত্রা, অনেকগুলো ব্যাপার আছে ওটার মধ্যে। তো যদি ওই সবগুলো জিনিস ফিল করা যায়, সবসময় হয় না, হ্যাঁ অনেক সময় তো ব্যাপারটা টেকনিক্যাল হয়ে যায়, বা অনেক সময় এতগুলো কনসার্ট বাজাচ্ছি যে ইট বিকামস লাইক একটা রাটের মধ্যে চলে যায়। কিন্তু যদি এক সেকেন্ডও যদি থেমে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইট হ্যাজ মেনি ডিফারেন্ট মিনিংস। তো আমার মনে হয় ওটা যতটা ফিল করা যায়, যতটা আনন্দ নেওয়া যায়। আমরা একটা মানে তুমি খুবই সুন্দর করে টেকনিক্যালিটিসগুলো এক্সপ্লেন করলে, সেটা মানে আমার অবভিয়াসলি সেটাতে ইন্টারেস্ট আছে বলেই তোমার জিজ্ঞেস করলাম। বাট এই ধরো এগুলো তো টেকনিক্যাল বিষয়, যেগুলো সত্যি তোমার এই এতদিনের শিক্ষা, বোধ এবং বোঝা, এই করতে করতে তুমি আস্তে 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 বুঝতে এগিয়েছো। কিন্তু জেনারেল মানুষ তবলাটা যেভাবে শোনে, বা তবলার রেগুলার সেই অর্থে মোস্ট ইউজ অ্যাপ্লিকেশন যেখানে দেখা যায়, সেটা তো আমার মনে হয় একটা ধরনের গ্রুভ খুবই শোনা যায়। আচ্ছা, হ্যাঁ, সেটা মানে যেটা ইজিলি আইডেন্টিফায়েবল, সেরকম গ্রুভ কোনটা? এবং বেশি মানে তুমি যেমন তিনতাল বললে, তিনতালও আমরা অনেক জায়গায় শুনেছি, বাট স্টিল ধরো ড্রাম মানে 4/4 বিট যেটাকে বলে, বা এই ধরনের, মানে তিনতালও কি 4/4? তিনতালে 4/4, কিন্তু মানে 4-এর 4টে বার্স আছে, বেসিক্যালি তো 16 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো এবার মানে কাহার বা দাদরা শুনি আমরা। এবার এইটা নিয়ে যদি একটুখানি ধরো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তবলার এই ধরনের মানে কাহারবার অ্যাপ্লিকেশন বলো বা দাদরার অ্যাপ্লিকেশন বলো, কোনটা খুব বেশি ইউজ হয় আজকালকার দিনে, এবং হাউ দ্যাট ইজ ইউজ? দেখো, এটা তো ইট ডিপেন্ডস অন দ্য ফর্ম অফ মিউজিক। যেমন আমি তিনতালের উদাহরণ দিলাম, দ্যাট ওয়াজ ওটা ক্লাসিক্যাল মিউজিকের দিক থেকে। কিন্তু যখন লাইট, বা শুধু লাইট বলতে গেলে লাইটের মধ্যে কত কিছু আছে লাইট মিউজিকে, কমার্শিয়াল মিউজিকে, যখন আমরা মানে তবলাটা শুনি, এটা ওই 4/4টাই কাহারবা হয়ে যায়, which is either 4 or 8 depending on মানে কোন লয়তে কি বাজছে। তো যে ফর এক্সাম্পল আমরা একটা গান হচ্ছে, কিছু একটা কি হতে পারে, ফর এক্সাম্পল का करूं सजनी का करूं सजनी, এটা হলো কেহারবা। কত রকম ঠেকা আছে, মানে আমাদের ভারতবর্ষে প্রায় বলা যায় প্রত্যেকটা 100 কিলোমিটারে কিন্তু রিদমটা চেঞ্জ হয়। যেমনি ভাষার ডায়ালেক্টটা চেঞ্জ হয়, ঠিক তেমনি রিদমটাও চেঞ্জ হয়। বা আর যদি তুমি খুব মানে ফোক রুরাল দিকে গিয়ে যদি তুমি দেখো, তাহলে এতগুলো মানে জাস্ট কেহারবার এতগুলো ভার্জনস আছে, এতগুলো ডায়ালেক্টস, যেরকম ল্যাঙ্গুয়েজ ঠিক তেমনি কেহারবার আছে, যেটা মানে কল্পনার বাইরে। প্লাস মানে সিন্স 4/4 ইজ দ্য মোস্ট ইউনিভার্সালি রেকগনাইজ, এটা তো মানে প্রত্যেকটা প্রান্তে মানে জগতে একটা 4/4 একটা ভার্জন পাওয়া যায়। তো এটা হলো একটা মোর ক্লাসিক্যাল ভার্জন। আবার এটাকে অনেক কিছু ভার্জন করা যায়, অনেক রকম এটাকে বাজানো যায়। এটা আমরা একটু বইয়ের গানটা নিয়ে শুনতে পাওয়া যায়, বা এটা হলো সবই কিন্তু ওই 4/4
চলছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওটা কত রকম এক্সপ্রেশন আছে, কত রকম, মানে ইটস বেসিক্যালি তুমি নিজে হয়ে কি বলতে চাইছো ওই গানে। হ্যাঁ অফকোর্স কমার্শিয়ালে যখন আমরা তবলা বাজাই তখন অনেক সময় বলা থাকে, মানে ওটা অলরেডি ঠিক করা থাকে যে এই এতটা বাজ এই ঠেকা বলা হবে ঠিক, বা ঠিক। বাজানো হবে বা হোয়াট। কিন্তু যখন আমরা লাইভ কনসার্টে যখন স্টেজে বাজাচ্ছি, কারোর সঙ্গে কেউ ঠুমরি গাইছে বা দাদরা গাইছে, তো আমার মনে হয় ওইটা তবলা প্লেয়ারের তার জন্য গানটা জানা খুব ইম্পর্ট্যান্ট, আচ্ছা। ভীষণ ইম্পর্ট্যান্ট। শুধু গান নয়, অল ফর্মস অফ অ্যাজ মেনি ফর্মস অফ মেলোডিক মিউজিক অ্যাজ পসিবল, কিন্তু বিশেষ করে গান। আর গানটা গাওয়া খুব দরকার। আচ্ছা। মানে সে এই যে আমি একটা লাইন গাইলাম, আমি মানে খুব একটা যে ভালো গাইতে পারি তা নয়, কিন্তু তুমি গানটার কিন্তু ওই গানটার ফিলিংটা কি, ওই প্রত্যেকটা লাইনে কি বলতে চাইছে। এই যে সঙ্গত যে আমরা করি, সঙ্গত একটা বিশাল বড় একটা বিষয়। মানে আমার মনে হয় সঙ্গতের মধ্যে যে আমরা সোলো পার্টস বাজাই, অনেক সময় আমাদের দেওয়া হয় সোলো পার্টস, উই প্লে ইন দ্য মিডল, কিন্তু সোলো পার্ট সেই অতটুক সোলোটা না বাজিয়েও যদি আমি শুধু ঠেকা রেখে আমি এটা প্রমাণ করতে পারি যে আমি বাজাচ্ছি, ইউনো ইটস, মানে শুনেই কেউ বলবে আচ্ছা এটা অমুক কেউ বাজাচ্ছে, ওইটা হচ্ছে দ্য রিয়েল সাকসেস অফ আ তবলা প্লেয়ার অ্যাজ আ কো আর্টিস্ট। কারণ এতটা সিঙ্কে থাকা দরকার উইথ দ্য মিউজিক। তো যেমন এই কেহরবাটা আমি ধরো বাজলাম, একজন কেউ গাইছে, তো প্রত্যেকটা লাইনের সঙ্গে কিন্তু ঠেকাটা চেঞ্জ হওয়া উচিত আমি বলবো, বা যদি না দরকার থাকে ওটাও কিন্তু ওটা বোধ থাকা দরকার, হ্যাঁ, যে কতটুকু, মানে এটাকে কি বলে বাংলায়, পরিণীতি বোধ, কতটা কি বাজাবো, কেন বাজাবো, বা না বাজালেও কি হবে, এটা জানাটা খুব দরকার। তো ওই যখন বিশেষ করে যখন ঠুমরি দাদার সঙ্গে বাজাই, ওটা একটা আমার খুব ফেভারিট সাবজেক্ট পার্সোনালি। তো আমি খুব শুনি আর বাবার কাছে শিখেছি অনেক ঠুমরি, তো ওটা আমার খুব একটা কাছের জায়গা। তো যখন আমরা ওইগুলো বাজাই, এবার ঠুমরি দাদার আরেকটা ব্যাপারটা হলো যে তবলা অ্যাকম্পানিমেন্ট উইথ ঠুমরি, এটারও একটা কিন্তু বড় হিস্ট্রি আছে। আচ্ছা, আমি তার মধ্যে যাব না, কিন্তু ঠেকাটা মানে সব পুরো ঠুমরিটা যখন হয়ে যাওয়ার পরে শেষে যে একটা পার্ট আছে, যেটা আজকাল এভরিবডি ইজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট, বিশেষ করে তবলা প্লেয়াররা, হচ্ছে লগ্গি। আচ্ছা, ওটাকে লগ্গি বলে, যেটা আমরা লগ্গি, মানে নর্মাল হিন্দিতে বলতে গেলে লগ্গি বলা হবে, বাংলায় লগ্গি বলে। লগ্গিটা বেসিক্যালি কি, ওটা হচ্ছে, আমি ইংরেজিতে বোঝাতে গেলে এটা লিল্টিং প্যাটার্নস। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ওটার মধ্যে দ্যাটস আ হোল সাবজেক্ট ইন ইটসেলফ। যে লগ্গিটা মানে খুব মিনিমাল বোল দিয়ে কিন্তু লগ্গি বাজে, যেটা অনেকে, যেমন আমরা শুনি এই যে আমি রেলা বাজালাম একটুক্ষণ আগে, রেলা টাইপের কিছু একটা বাজিয়ে, কিছু একটা খুব ফাস্ট কিছু একটা বাজিয়ে ওটাকে লগ্গি বলে দিল, ওটা কিন্তু লগ্গি নয়। লগ্গিটা হলো মেনলি বায়ার কাজে, বায়াতে হাউ ইউ আর মেকিং, ইটস সামথিং দ্যাট ক্যান মেক ইউ লিল্ট অ্যান্ড ডান্স। আচ্ছা, কারণ সেই সময় কি হতো, ঠুমরি দাদরা মেনলি তো যিনারা তাওয়াইফ ছিলেন, বাইজিরা ছিলেন সেই সময়, উইচ এখন কামস ব্যাক টু আনাদার ইন রেফারেন্স ইন কনটেক্সট, হচ্ছে যে হীরামান্ডি সিরিজটা বেরোলো অন দেম। সো বাট দে ওয়ার দেন মিসআন্ডারস্টুড লেটার অন ইন সোসাইটি, বাট দে ওয়ার ভেরি হাইলি ডিস্টিংগুইশড রেসপেক্টেবল লেডিজ মিউজিক্যালি কোর্টিসানস। তো ওনারা যখন ঠুমরি দাদরা গাইতেন, তখন তবলা প্লেয়ার সারঙ্গি প্লেয়ার সঙ্গে বসে সঙ্গতটা করতেন। অন্তরা, মানে যে ঠুমরির যে অন্তরাটা, ওটা শেষ হয়ে যাওয়ার পরে শেষে যখন আবার when they used to come back to the main line, তখন ওরা কিন্তু উঠে দাঁড়িয়ে নাচ করতেন। And since they would get up, the tabla players and sarangi players would also have to get up, আর ওরা তবলাটা কোমরে বেঁধে কিন্তু লগ্গি রোল বাজাতেন। এবং ওই ডান্সটার জন্য লগ্গিটা বাজানো, এক্স্যাক্টলি। তো ডান্স আর লগ্গি কিন্তু ডাইরেক্ট একটা কানেকশন আছে, তখন তৎকার হতো, ওরা ওই কথক ফর্মের একটা করতো। তো ওটা হচ্ছে বেসিক্যালি লগ্গির অনেকগুলো আরো অনেকগুলো টেকনিক্যালিটিস আছে, ওটা জানা খুব দরকার। অ্যান্ড মানে ওভার জেনারেশনস দেয়ার ওয়ার লগ্গি স্পেশালিস্টস অলসো, মানে তবলায়, মানে কোনো তবলা বাদকদের মানে বলা হতো যে ও বাবা ওনার লগ্গি, মানে যেমন আজকের দিনকালে আমার বাবা পণ্ডিত নয়ন ঘোষ, হি ইজ লাইক রিভিয়ার্ড ফর হিজ লগ্গিস, কারণ উনি ওরকম করে উস্তাদ আহমদ জান থেরকোয়া খান সাহেব, যার কথা বলছিলাম আমি, যেহেতু উনি বাড়িতে থেকেছিলেন অত বছর, তো উনি থেরকোয়া খান সাহেবের ওই মানে ওই সঙ্গ করে উনি ওই পুরোনো স্টাইল অফ প্লেইং লগ্গিস, ওটাকে উনি বাঁচিয়ে রেখেছেন বাবা, ওটাকে বাজিয়েছেন। এবং এটা কলকাতার ঘটনা, বেসিক্যালি কলকাতা ITCSR এর যে সম্মেলন হয় এখানে খুব ফেমাস। তো 2003 সালে বাবার সোলো হয়েছিল এখানে ওই সম্মেলনে, which had become like, it was like কি বলে, একটা আইকনিক একটা পারফরমেন্স। আজকেও কলকাতার যে মিউজিশিয়ানরা বা তবলাবাদকরা ওটাকে খুব মনে রাখে। তো সেই সোলো হয়ে যাওয়ার পরে, মানে পুরোটা ক্লাসিক্যাল সোলো হয়ে যাওয়ার পরে, তখন অডিয়েন্স থেকে রিকোয়েস্ট এসেছে লগ্গি। এবার লগ্গি কিন্তু শুধু গানের সঙ্গে বাজানো হয়, এরকম করে সোলোতে বাজানো হয় না। তো সেদিন অ্যাজ অ্যান এক্সেপশন বাবা ওই লগ্গিটা বাজিয়েছে, আর কয়েকটা পুরোনো লগ্গি ওটা বাজিয়েছে। ওটা যে ভিডিওটা তখন যে ভাইরাল হয়েছে, অ্যাজ সুন অ্যাজ ইউটিউব হ্যাড স্টার্টেড লেটার অন,
তো ওটা আজ অব্দি খুব ভাইরাল। তো তখন থেকে এটা একটা ট্রেন্ড কিন্তু আরম্ভ হয়ে গেছে আমাদের জেনারেশনে, ওকে, যে লোকেরা তবলা সোলোর পরে কিন্তু একটু করে লগি বাজায়, যেরকম মানে খাওয়া দাওয়ার পরে একটু করে আমরা মিষ্টি খাই, ডিজার্ট, ওই লগিটা কিন্তু ডিজার্ট হয়ে গেছে, কিন্তু ওটা ক্রেডিট ইজ ইট অ্যাকচুয়ালি কামস টু বাবা, ওকে ওকে, গোজ টু বাবা। তো ওই মানে দ্যাটস অলসো কামিং ব্যাক টু দি পুরো কেহেরওয়া যে বলছো 4/4, ওটা অনেকগুলো দিক আছে, ক্লাসিক্যাল, লাইট, ফিউশন, কোলাবোরেশন, ইট ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট। আচ্ছা, একটা আমরা অনেকটাই ইয়ে করলাম, আমার মনে হয় আমরা মানে তোমার ক্লাসিক্যাল মিউজিক, তবলার রিলেভেন্স ইত্যাদি ইত্যাদি অনেকটা কথা বললাম। উই ক্যান কনক্লুড ইনে, যেটা তুমি বললে, একটা পার্টিকুলার পিস যেটাতে তুমি লাগ্গিটা বাজাবে, তো আমরা তাহলে সেটা দিয়ে কনক্লুড করতে পারি, তাহলে ইট কামস টু এন মানে হোলসাম এন্ড আর কি, আমার মনে হয়। এটা আমার খুব একটা প্রিয় সাবজেক্ট। তো আমরা তাহলে সেটা দিয়ে শেষ করি, তাহলে বাজাই একটু হালকা করে লগি বাজিয়ে। আসলে লগিটা এমনি বাজানো খুব কঠিন, ওটার জন্য ইউ নিড দ্যাট হোল সেট আপ, ওই পুরো ঠুমরিটা হচ্ছে এন্ড ইউ নো ওই পুরোটা, কিন্তু চেষ্টা করছি একটু করে বাজিয়ে। একটুক্ষণ আগে যে খুব মিনিমাল বল নিয়ে একটা কাজ হয়, যে আমি বাজাচ্ছি খুব একটা কিছু ওটাকে বিজি করছি না। বাহ বাহ, ক্যা বাত है। আমরা এরপরে আর কিছু বলার নেই, এটা একটা কি বলবো, ওই লাস্ট যেখানে শেষ হলো সেটাই অ্যাকচুয়ালি এই এপিসোডটার শেষ। আজকের এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং আস মানে বিউটিফুল পারফরমেন্সেস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ভালো লাগলো কথা বলে তোমার সঙ্গে, খুবই ভালো লাগলো। আমার খুব আনন্দ হয়েছে, থ্যাংক ইউ। এত ভালো লাগছে মানে কলকাতায় এসে যে আলাদা করে একটু সময় নিয়ে আমি এটা করতে পারছি, সো অল থ্যাঙ্কস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও থ্যাংক ইউ এতক্ষণ ধরে দেখার জন্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি, পরবর্তী এপিসোডে আসবো আরও অন্য একজন গেস্টকে নিয়ে। ততক্ষণের জন্য যেটা আমি সবসময় বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার, পজিটিভিটি ইজ এভরিথিং। দেখা হচ্ছে পরের এপিসোডে, টাটা।